সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 946তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ছেলে মোহাম্মদ আসলামের জীবনের হৃদয় কাঁপানো, চমকে ওঠার মতো এক তাজ্জব বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল যে অন্ধ হওয়ার কারণে জ্যোৎস্নার বিয়ে হয় সৌদি শেখ পরিবারে। শুধুমাত্র অন্ধ হওয়ার কারণে জ্যোৎস্নার বিয়ে হয় সৌদির শেখ পরিবারে। দেখেন, জ্যোৎস্না খুব ধার্মিক টাইপের একটা মানুষ। সে তার গল্প প্রচার করতে চায় না বা বলে না। আসলাম নিজ থেকে তার জীবনের গল্পটা আমাদেরকে বলেছে এবং আসলামও কিন্তু এই গল্পের সাথে জড়িত আছে। আসলাম এই গল্পের সাথে জড়িত। আসলাম এই গল্পের একজন মানুষ। আমরা মাঝে মাঝে টিভির পর্দায় অথবা সিনেমার পর্দায় আমরা নাটক বা সিনেমা দেখি। আমরা কত আফসোস করি, দুঃখ করি, কত হাসি কাঁদি, কিন্তু চোখ বন্ধ করে একবার আপনি আপনার নিজের জীবন নিয়ে চিন্তা করেন। ও বন্ধু, আমি নিশ্চিত করে বলতে পারি টিভির পর্দায় দেখা ওই নাটকের চেয়েও আপনার জীবন আরও অনেক বেশি নাটকীয়। সকালবেলার বাদশা তুমি, ফকির সন্ধ্যাবেলা, ওহে মানুষ জাতি, কি নিয়ে করো এত গর্ব অহংকারী। আজকের গল্পটা এত সুন্দর একটা গল্প যে গল্প শোনার পরে আপনি অবাক হয়ে যাবেন। বাস্তবে দুনিয়াতে আল্লাহ চাইলে কি না করতে পারে। জ্যোৎস্নার আর আসলামের জীবনের বাস্তব গল্পটা তার জ্বলন্ত প্রমাণ। আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে আসলাম আর জ্যোৎস্নাকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। এই গল্পটা আজ থেকে বহু বছর আগের পাওয়া একটা গল্প। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আসলাম হোসেন। আমার বাড়ি সিলেট। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। সিলেট শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলে গড়া কোনো এক ছোট্ট গ্রামের, পাহাড় ঘেঁষা কোনো এক ছোট গ্রামে আমাদের পরিবারটা ছিল একান্নবর্তী এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন দলিল লেখক। আমাদের গ্রামে আমার বাবা ছিল সবচেয়ে বেশি শিক্ষিত। আমাদের এলাকার মানুষজন আমার আব্বাকে অনেক গণ্য করত, সম্মান করত, মানত। বিপদে আপদে কিংবা গ্রামের কোনো উন্নয়ন মুখর কাজে সবাই আমার আব্বার সাথে জড়িত ছিল। আমার আব্বাকে সবাই ভালোবাসত। আব্বার ভালোবাসায় আমরাও মানুষের কাছে অনেক বেশি ভালোবাসা পাই। এলাকার লোকজন আমাদেরকে অনেক সম্মান করত, ভালোবাসত। ছোটোবেলা থেকে আমি একটু ভিন্ন রকম মানুষ হয়ে উঠি। ভাইদের মধ্যে যেহেতু আমি সবার বড় এবং আমার একটা বড় বোন থাকার কারণে আমার বড় বোনটা আমার আব্বার দাপটে অনেক কম বয়সে বিয়ে হয়ে যায়। কিন্তু আমার বড় আপু দেখতে খুব বেশি একটা সুন্দর ছিল না। তারপরেও আমাদের সিলেট শহরেরই কোনো এক সম্ভ্রান্ত পরিবারে আমার বড় বোনের বিয়ে হয়। বড় বোনের বিয়ে হওয়ার পরে যে ছোট ভাইগুলো আছে, ভাইগুলোর সাথে আমার দিনকালগুলো খুব ভালোই কাটতেছিল। কিন্তু আমি ছোটোবেলা থেকে একটু দুষ্ট প্রকৃতির মানুষ ছিলাম। সময় পেলে বন্ধুবান্ধবের সাথে সিনেমা দেখতে চলে যেতাম। আর আমাদের ওই অজপাড়া গায়ে সবচেয়ে সুন্দর যে জিনিসটা ছিল সেটা হচ্ছে যাত্রাপালা। এবং আমাদের ওই সিলেটের এই জিনিসটাই সবচেয়ে বেশি প্রচলিত ছিল, সেটা হতো যাত্রা। এবং শীতকাল আসলেই হতো যেন যাত্রার মৌসুম। 2-3টা গ্রামের মানুষ মিলে গ্রামের মানুষের কাছ থেকে চাউল, ডাল, ডিম, এটা ওইটা চাঁদা মুখর নিয়ে, চাঁদার মতো করে নিয়ে তারা শহর থেকে, চট্টগ্রাম থেকে, ঢাকা থেকে অথবা সিলেট শহর থেকে বিভিন্ন ধরনের নাট্য গোষ্ঠীকে ভাড়া করে নিয়ে আসতো। রাতভর চলতো যাত্রার ওই আসর। যাত্রার আসর এতটাই মনোমুগ্ধকর থাকতো যে আমরা একেবারে কাঁথা গায়ে দিয়ে কনকনে শীতের ওই গুটগুটে অন্ধকার রাতের বেলায় বটগাছের নিচে বসে যাত্রার ওই মঞ্চ উপভোগ করতাম। এতটাই ভালো লাগতো। ওহে মহারাজার গল্প আমার আজও চোখে ভাসে। এমন করে আমার শৈশবগুলো আস্তে আস্তে করে বেড়ে ওঠা। আমি একটা পর অনেকটাই বড় হয়ে যাই এবং মোটামুটি যখন বড় হয়ে যায় তখন আর আমার পড়াশোনা একদমই ভালো লাগে না। আমি পড়াশোনা ছেড়ে দিই। আমার দাদা দাদি, বাবা মা, কাকা ফুফি সবাই আমাকে অনেক বোঝায় যে পড়াশোনা কর, পড়াশোনা এইভাবে ছেড়ে দেওয়া ঠিক হবে না, তোর বাবা একজন দলিল লেখক, অনেক ভালো মানুষ, পড়াশোনা কর। কিন্তু আমি আর পড়াশোনা করলাম না। আমার মাথায় আর পড়াশোনা ঢুকলোই না। পড়াশোনা ছেড়ে দিলাম। পড়াশোনা ছেড়ে দেওয়ার পরে আমি এই এলাকার পোলাপানির সাথে দুষ্টামি, বাদরামি, শয়তানি এবং বিভিন্ন ধরনের মানুষের বিনষ্ট করা থেকে শুরু করে সমস্ত রকমের খারাপ কাজগুলোতে আমি জড়িয়ে পড়ি। একটা পর্যায়ে আমি অনেকটাই বড় হয়ে যাই এবং বড় হওয়ার পরে আমার ভিতরে কোনো প্রেম ভালোবাসা নাই। কাউকে ভালোবাসি, কারোর জন্য মনে কষ্ট হয়, কাউকে ঘরের বউ বানাতে চাই, এরকম কোনো বিষয় কিন্তু আমার ভিতরে নাই। আমার মনের ভিতরে খালি একটাই কথা, সেটা হচ্ছে আমাকে
আমাকে খারাপভাবে থাকতে হবে, বন্ধুবান্ধবের সাথে মিশতে হবে এবং সবচেয়ে দুঃখজনক যে বিষয়টা সেটা হচ্ছে নেশাতে ডুবে যেতে হবে। আমি নেশাও করতাম খুব বেশি। আমাদের এলাকাটা বর্ডারের খুব কাছাকাছি থাকার কারণে নেশা করাটা আমাদের জন্য খুব একটা ইজি ব্যাপার হয়ে পড়ে, কারণ এরকম নেশাদ্রব্য আমাদের এলাকাতে অ্যাভেলেবেল পাওয়া যেত। এরকম করে নেশা করতাম, খারাপভাবে চলতাম। আমার বয়সটা তখন খুব বেশি না, প্রায় 18 থেকে 19-এর কাছাকাছি। একটা সময় আমার বাবা মা উভয় আমাকে নিয়ে খুব টেনশনে পড়ে গেল। তারা চিন্তা করতে শুরু করলো, এভাবে যদি সময়গুলো কাটতে থাকে একটা পর্যায়ে আমি নেশার রাজ্যের রাজকুমার হয়ে যাব। আব্বা তখন খুব দুঃখ করে মাকে বলল যে এত কষ্ট করে কোলে পিঠে করে যে সন্তানটাকে বড় করেছ, কয়েকদিন পর সেই সন্তান জেলখানায় যাবে, এরকম নিউজে আমি আমাদের থানার ওসি মহোদয়ের কাছ থেকে পাচ্ছি। তিনি আমাকে বারবার সতর্ক করে বলে যে আপনি এলাকার একজন সম্মানিত ব্যক্তি, দলিল লেখক, এলাকার গুণী জ্ঞানী ব্যক্তি, এলাকার লোকজন আপনাকে মান্য করে সম্মান করে, কিন্তু আমরা যখন আপনার বাড়িতে যাব, গিয়ে আপনার ছেলেকে হ্যান্ডকাপ পরিয়ে সরকারিভাবে তাকে থানায় এনে জেলখানায় ভরে দেব, তখন কিন্তু আপনার মান সম্মান কিছুই থাকবে না। এখনও সময় আছে, আপনি আপনার ছেলেকে সতর্ক করেন। এই নিয়ে আমার বাবা বারবার আমাকে সতর্ক করার জন্য চেষ্টা করে, তুই ভালো হয়ে যা, ভালো হয়ে যা, কিন্তু কোনোভাবে আমি ভালো হচ্ছি না। আমি দিনের পর দিন আরও বেশি বেপরোয়া হয়ে উঠছি। একটা পর্যায়ে আমার বাবা রেগে ফুঁসে সহ্য করতে না পেরে আমাকে মেরে বাড়ি থেকে বের করে দেয়, যে তোর বাড়িতে থাকার কোনো প্রয়োজন নেই, তুই বেরিয়ে যা। আব্বা যখন বের করে দেয় তখন আমার জন্য আরও অনেক ইজি হয়ে পড়ে, কারণ আমি তো চাই না আমি বাসায় থাকি। বাসা থেকে বেরিয়ে গেলে আমার জন্য অনেক ভালো। এবার বাসা থেকে বেরিয়ে আমি এইভাবেই নেশার জগতে ঢুকে পড়ি, খারাপ কাজ করি। এরকম করতে করতে এলাকার যে অনেক ভালো মানুষ আছে তারা আস্তে আস্তে আমার আব্বার কাছে আসতে থাকে, এসে বলে যে আপনার একমাত্র ছেলে, আপনার এই ছেলেটার জীবনটা, বড় ছেলের জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে, আপনি টাকা পয়সা, ধন সম্পদ, অর্থ, আভিজাত্য এসব দিয়ে কী করবেন? আপনার ছেলেটাকে আপনি যে করেই পারেন ঘরে ফিরে নিয়ে আসেন। আমার আব্বাও তখন সবার কাছে দুঃখ করে বলতো যে আমিও তো চেষ্টার কোনো ত্রুটি করি নাই, আমিও তো অনেকভাবে চেষ্টা করেছিলাম আমার ছেলেটাকে ঘরমুখী করার জন্য, ঘরে ফিরিয়ে আনার জন্য, কিন্তু আমার ছেলেকে তো আমি ঘরে আনতে পারি না। আমার ছেলে তো তার জীবনে কোনো ভালো কিছু চায় না এবং সে এভাবেই সম্ভবত তার জীবন শেষ করতে চায়। আমার মা বাবা দুজনেই অনেক মানুষের কাছে অপমান অপদস্থ হলো। বেশ কয়েক মাস এভাবে কেটে গেল। একদিন আমাদের গ্রামের মধ্যে আমাদের গ্রামের পাশে একটা পাহাড় ছিল, পাহাড়ের চূড়াতে আমাদের বন্ধুদের আস্তানা ছিল, পাহাড়ের ওই পাশে ছিল বর্ডার, যার জন্য বর্ডার থেকে মালামাল এনে আমরা পাহাড়ের উপরে ভাগাভাগি করতাম এবং ডিস্ট্রিবিউটার করতাম, যে কোন মালগুলো কোন দিকে যাবে, কোন ডিস্ট্রিক্টে যাবে, সাপ্লাই করতাম। এরকম করে একদিন মাগরিবের পর হঠাৎ করে আমার ওই কারখানায় আমার মাকে দেখার পর আমি তখন অবাক হয়ে গেলাম যে মা এখানে এসে, এবং আমার হাতে তখন মাদকগুলা মা দেখতে পারবো, আমাকে তখন ডাকলো যে এদিকে আয়। আমি তখন গেলাম, যাওয়ার পরে মা তখন আমাকে খুব অনেক জোরে একটা থাপ্পড় মারল এবং থাপ্পড় মেরে আমার মা তখন কান্না করে দিল। মা বলতেছে আমি কুলি পিঠে করে 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখে আমি একটা মানুষরূপী অমানুষকে জন্ম দিয়েছি, যে কিনা বাংলার ঘরে ঘরে নেশা সাপ্লাই দেয়, যার কারণে প্রতিটা পরিবারের বড় সন্তানগুলো, প্রতিটা পরিবারের ইনকাম করা মানুষগুলো দুঃখে দুঃখে মরছে শুধু নেশার কারণে। এই নেশা আমার ছেলে সাপ্লাই করে। এই নিয়ে মা তখন আমাকে খুব বকাবাধ্য করে, আমাকে বলে চল বাড়ি চল। আমি বললাম দেখো আমি বাড়িতে যাব না। মা আমাকে বলে তুই আমার সাথে বাড়িতে যাবি, নাহলে আমি এখন এই পাহাড় থেকে লাফ দিয়ে আমার জীবন শেষ করে দিব। তুই কি আমার সাথে বাড়িতে যাবি নাকি আমি এখান থেকে লাফ দিব? আমি তখন বললাম তুমি এরকম করতেছো কেন মা? আমি তো এরকম মানে কেন করতেছো? মা তখন বললো চল তোর সাথে আমার বাড়িতে গেলে কথা আছে। ওখান থেকে মা তখন আমাকে জোর করে বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে আনার পরে ঘরের ভিতরে ঢুকে মা আমাকে জড়িয়ে ধরে ইচ্ছা মতো কাঁদলো। তো আমি তখন বললাম যে মা তুমি কাঁদতেছো কেন? আমার তো তেমন কিছুই হয় নাই, তুমি কান্না কেন করতেছো? মা আমাকে বলে আমার অনেক খারাপ লাগে যখন পুকুর পাড়ে গোসল করতে যাই, আমার পাশের বাড়ির মহিলারা আমাকে বলে এই তোর ছেলে তো মাদক করে রে, আমার ছেলেটাকেও খারাপ করে ফেলছি, এই বলে ওই বলে আমাকে বিভিন্নভাবে খারাপ কথা বলে। তোর বাবা বাজারে যায় না, তোর বাবা মার্কেটে যায় না, তোর বাবা ঘাটে যায় না, তোর বাবাও কান্নাকাটি করে তার জীবনটা পার করতেছে, এভাবে তো চলতে পারে না, তুই ভালো হয়ে যা। আমি তখন বললাম তো কীভাবে তুমি আমাকে ভালো হওয়ার কথা বলতেছো? মা আমাকে বল আমরা তোর জন্য একটা মেয়ে দেখেছি, তোকে বিয়ে দিব এবং বিয়ে করে তুই ভালো হয়ে যাবি। আমি তখন একটা অট্ট হাসি দিয়ে মাকে বললাম মা তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কী করে চিন্তা করলা যে আমার কাছে কোনো বাবা তার মেয়েকে দিবে? কারণ এই এলাকার সব মানুষ জানে যে আসলাম হচ্ছে এক রকমের ক্রিমিনাল, অপরাধী, পুলিশের লিস্টে যার নাম। এরকম একটা অনিশ্চিত জীবন আমার, এরকম অনিশ্চিত জীবনের সাথে কে তার মেয়েকে জড়াতে দেবে বলো? তুমি এরকম উল্টাপাল্টা কথা বলে কোনো লাভ আছে? আমার মা আমাকে বলে আমরা এমনই একটা মেয়ে পেয়েছি যে মেয়েটা তোর সাথে থাকবে এবং তোর সাথে সংসার করবে। আমি তখন বললাম এমন মেয়ে তোমরা কারে খুঁজে পেলা? মা আমারে বলল পাশের গ্রামের জ্যোৎস্না। আমি তখন বললাম যে পাশের গ্রামের জ্যোৎস্না বলতে অন্ধ জ্যোৎস্না, যে চোখে দেখে না, জন্ম থেকে অন্ধ? আমার মা বলে হ্যাঁ। তো এই জ্যোৎস্না মেয়েটার প্রসঙ্গে একটু বলে রাখি,
আমি যতদূর জানি জ্যোৎস্না হচ্ছে ওর মানে জন্মের পরে ও অন্ধ হয়ে জন্মায়, কিন্তু এটা ওর বাবা জানতো না, মা জানতো না। এবং জ্যোৎস্না জন্ম হবার ঠিক 6 মাসের মাথায় ওর মা মারা যায়। কীভাবে মারা যায় এটা জানি না, মারা যায়। এবং মারা যাওয়ার পরে জ্যোৎস্নার বাবা তখন আরেকটা বিয়ে করে, সৎমা জ্যোৎস্নার ঘরে আসে। এবং জ্যোৎস্নার ঘরে সৎমা আসার পরে সেই সৎমায়ের ঘরে আরও 3টা মেয়ে, একটা ছেলে সন্তান হয়। এবং জ্যোৎস্না সেই পরিবারের সবচেয়ে বড় মেয়ে। একটা পর্যায়ে জ্যোৎস্নার বাবাও মারা যায়, কিন্তু জ্যোৎস্নার বাবা মারা যাওয়ার সময় জ্যোৎস্নার বাবা যে কাজটা করে সেটা হচ্ছে তাদের যেই সয় সম্পত্তিগুলো ছিল, জ্যোৎস্নার বাবার যে সয় সম্পত্তিগুলো ছিল, তারা বুঝতে পারছে যে জ্যোৎস্নার প্রতি তার সৎমা অবিচার করে, অন্যায় করে, এভাবে মানে না। তার জন্য তিনি তিনার সমস্ত সম্পত্তির প্রায় অর্ধেক জ্যোৎস্নার নামে লিখে দেয়। এটা আমরা জানতাম, অনেকেই জানতাম, এবং আমরা অনেকবার এটা ট্রাইও করেছিলাম যে জ্যোৎস্নাকে আমরা বাড়ি থেকে উঠাই নিব, উঠাই নিয়ে ওকে আমরা ওর কাছ থেকে টাকা পয়সা নিয়ে যাব বা ওর ধন সম্পদগুলো নিয়ে যাব। এরকমও আমরা অনেকবার প্ল্যানিং করেছিলাম। তো সেই জ্যোৎস্নার সাথে আমার আম্মা আমার বিয়ে ঠিক করেছে। আমি তো শোনার পরে অবাক। আমি তখন বললাম, মা এটা তুমি কী কথা বলতেছো? আর জ্যোৎস্না দেখতে শুনতে অনেকটা ভালো, অনেকটা সুন্দরী, সবই ঠিক আছে, শুধু একটাই সমস্যা, সে চোখে দেখতে পায় না। আমি তখন বললাম, তুমি আমাকে একটা অন্ধ মেয়েকে বিয়ে করাবা? মা আমাকে বলে, জ্যোৎস্না সম্বন্ধে তুই কি জানোস? আমি বলে, জানি তো, জ্যোৎস্না বাপের সয় সম্পত্তির অর্ধেক মালিক জ্যোৎস্না, এটাই তো। আমার আম্মা বলে, শুধু কি সয় সম্পত্তি দেখলে, আর কোনো কিছু দেখলি না? আমি বললাম, তো তুমি আমাকে আর কি দেখতে বলতেছো? মা আমাকে বলে, আর এই জ্যোৎস্না হচ্ছে ওই গ্রামের সবচেয়ে ধার্মিক একটা মেয়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, দিনের পথে চলে, যথেষ্ট পরিমাণের ভালো টাইপের একটা মেয়ে। তুই একটা কাজ কর, তুই মেয়েটাকে বিয়ে কর, এবং বিয়ে করলে ওই মেয়েটার উসিলায় আল্লাহ হয়তো তোকেও মাফ করে দিতে পারে। আমি তখন বললাম, মা দেখো, তোমার কাছে অনুরোধ করি, তুমি এরকম হাস্যকর কথাবার্তা আমাকে শোনাইও না। আসলে মা, আমি বিয়ে করব না। তুমি যতই কথা বলো, যতই যা বলো না কেন, আমার বিয়ে করার কোনো রকমের মন মানসিকতা নাই, আর আমি বিয়ে করবও না। আমি নেশা ছাড়া একটা মুহূর্তেও থাকতে পারি না। আর তুমি একটা 5 ওয়াক্ত নামাজ পড়া দিনদার ধার্মিক মেয়ে আমার ঘরে আনতেছো, আমার ঘরে তুলতেছো, ওই মেয়ে আমার সংসার করবে কেমন করে? আমি তো 24 ঘন্টা নেশার জগতেই পড়ে থাকি, আমি এই মেয়ের সাথে সংসার করবো বা কেমন করে? আমার মা তখন আমাকে বললো, বাবারে, মানুষ একটা সময় করে, আবার একটা সময় ভালো হয়, কিন্তু তুই যে তোর জীবনটাকে এইভাবে নষ্ট করতেছিস, এটা তো বাবা হতে পারে না। তুই ভালো হয়ে যা, তুই ভালো হয়ে যা। এরকম করে মা অনেক বেশি কান্নাকাটি করে। মায়ের কান্নাকাটিতে আমার মনটাও ভীষণ খারাপ হয়ে যায়। আমি নিজেও অনেক বেশি মানে মনটা ছোট হয়ে যায় যে আম্মা কান্নাকাটি করে আমি আসলে কি করতে পারি। আমি তখন মাকে বললাম যে, মা তুমি কান্নাকাটি করো না, এবং তুমি যেটা করতে বলো আমি সেটাই করব, আমার কোনো সমস্যা নেই। মা তুমি বলো কি করতে হবে, এবং তোমার যেটা করতে তোমার মন চায় তুমি আমাকে বলো, আমি সেটাই করব। এমন করে কান্নাকাটি করলাম আম্মার সাথে। আম্মা তখন আমাকে বললো, তাহলে তোর কাছে আমার একটাই অনুরোধ, তুই জ্যোৎস্নাকে বিয়ে কর, এবং জ্যোৎস্নাকে বিয়ে করে তুই একটা সংসার কর। তাই আম্মার এরকম কান্নাকাটি দেখে পরিশেষে আমি বললাম যে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তোমরা বিয়ের দিন তারিখ ঠিক করো। তা আম্মা তখন বিয়ের দিন তারিখ ঠিক করলো, জ্যোৎস্নার সাথে কথাবার্তা, জ্যোৎস্নার পরিবারের সাথে কথাবার্তা বললো। মোটামুটি সব কিছুই প্রায় ওনাদের মতো করে সব কিছু প্রায় সেটেলমেন্টে চলে গেছে। তো আমি তখন বাড়িতেই থাকতে শুরু করি। আগের মতো আর বন্ধুবান্ধবের সাথে মিশে না, ওই আমাদের আড্ডাখানায় যাই না, নেশার জগতেও যাই না, আমি আমার মতো করে বাড়িতেই থাকতেছি। এইভাবে থাকতে থাকতে 2-3 দিন পার হয়ে গেল। আস্তে আস্তে করে দোকানপাটের দিকে যাচ্ছি, বন্ধুবান্ধবের সাথে কথা বলতেছি। আমি কিন্তু আর নেশা ছেড়ে দিয়েছি বলতে হয়তো পুরোপুরি ছাড়তে পারি নাই, কিন্তু একটু একটু করে ছেড়ে দেওয়ার পথেই আছি। পরে আমার বন্ধুরা আমারে বলে, দোস্ত তুই নেশা ছেড়ে দিলি, সেটা ঠিক আছে, খারাপ না, ভালোই লাগলো, তুই আমাদের জগৎ থেকে ছেড়ে একটা ভালো জগতে আসছিস, কিন্তু তাই বলি তুই এরকম করবি, এরকম একটা মেয়েরই বিয়ে করবি যে কিনা দেখতে অন্ধ, মানে অন্ধ একটা মেয়ের সাথে তুই সংসার করবি? তোর বাপের কি নাই? তোরা তো অনেক সয় সম্পত্তির মালিক, টাকা পয়সার মালিক, দেখে শুনে একটা ভালো পরিবারে বিয়ে করলেই তো হয়, ভালো একটা পরিবারে বিয়ে কর, এরকম অন্ধ একটা মেয়েকে কেন বিয়ে করতে হবে? ওর কথাটা আমার কাছে কেমন জানি একটু মানে ভিতরে ঢুকে গেল। আসলেই ঠিক যে আমি একটা অন্ধ মেয়ের সাথে সারা জীবন পার করব, মানে এটা তো হতে পারে না, মানে এটা তো কোনোভাবেই সম্ভব না, আমি এটা করবো না। আমার ভিতরে একটা প্ল্যানিং চলে আসছে যে না, আমি এটা করবো না। পরে রাতে বাড়িতে আসছি, খাওয়া দাওয়া করছি, করে আমি মারে বললাম যে, মা তুমি আমার রুমে আসো, তোমার সাথে আমার একটু ইমার্জেন্সি কথা আছে। আমার তখন রুমে আসলে পরে আমি মাকে বললাম যে, মা আমি তোমার একটা কথা বলি, তুমি কিছু মনে করো না, তুমি জ্যোৎস্নার সাথে আমার বিয়েটা ভেঙে দাও। মা আমাকে বললো, ও মা, বিয়ের দিন তারিখ কথাবার্তা সব কিছু ঠিক হয়ে গেছে, কয়েকদিন পরে বিয়ে, আমরা মানুষ দাওয়াত দিতেছি, তুই এই মুহূর্তে বলতেছিস যে তুই মানে বিয়ে ভেঙে দেওয়ার জন্য, এটা কী ধরনের কথা? আমরা জানি না এটা কী ধরনের কথা, এবং এটা আমি জানতেও চাই না। আমি শুধু তোমাকে একটা কথাই বলবো যে আমি জ্যোৎস্নার সাথে থাকবো না, এবং আমি কোনো অন্ধ মেয়েকে বিয়ে করবো না, আমার পক্ষে এটা সম্ভব না। আমার মা বলে, দেখ বিয়ের কথাবার্তা সব কিছু ঠিক হয়ে গেছে, এখন যদি তুই বিয়ে না করিস তাহলে আমরা মুখ দেখাতে পারবো না, আমাদের এই সমাজে মুখ দেখানোর মতো কোনো অবস্থা থাকবে না। বাবা না ভালো, তুই এই কাজটা করিস না, তোর কাছে অনুরোধ করি। আমি তখন বললাম যে, মা দেখো, তুমি যতই চেষ্টা করো, যাই করো, আমি
এই মেয়েকে বিয়ে করব না এবং আমার পক্ষে এটা কোনো অবস্থায় সম্ভব না। এবার আমি তখন পুনরায় আমার সাথে রাগ অভিমান দেখে আমি তখন চলে গেলাম আবারও পুনরায় ওই জায়গায়, যে জায়গা থেকে আমি ফিরে আসছি, আবারও সে মাদকদ্রব্য নেশা জগতে চলে গেলাম। বিয়ের দিন তারিখ চলে আসছে, বিয়ের ঠিক 2 দিন আগে, যেদিন বিয়ে হবে তার 2 দিন আগে আমার যে ছোটো ভাই আমার কারখানায় গিয়ে বলছে, মানে আমার কারখানায়, মদের কারখানায়, ওইখানে আকাশ, ছোটো ভাই আকাশ, ও যে আসছে, এসে বলতেছে, ভাইয়া আসলাম ভাই, এটা আপনি কী করলেন? আমি আপনার ছোটো ভাই, ও কিন্তু খুব ভালো, মানে আমার ছোটো ভাইটা অত্যধিক ভালো, ও আমার মতো নেশা টেশা করে না, স্কুলে পড়াশোনা করে, কলেজে পড়াশোনা করতে ওই সময় খুব ভালো অবস্থানে। ও আমার বলে, আপনি জ্যোৎস্না আফারে বিয়ে করেন নাই, এখন আমার পরিবার, মানে আমার আব্বা আম্মা জ্যোৎস্না আফার এখন আমার বিয়ে করতে যাচ্ছে, আমাকে এখন বিয়ে করাবে। ভাই আপনার পায়ে ধরে, হয় আপনি জ্যোৎস্না আফার কিছু একটা করেন, নাহলে আপনি জ্যোৎস্না আফাকে বিয়ে করেন। আমি জ্যোৎস্নাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করতে পারবো না। আমি কলেজে পড়াশোনা করে আমার একটা ব্রাইট ফিউচার সামনে, এটা আমি করতে পারবো না। আমি তখন চিন্তা করলাম যে কথা তো ঠিকই, আমার ছোটো ভাইয়ের জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে আমার জন্য। আমি ঠিক আছে তুই বাড়ি যা, আমি আসতেছি। ওরে বাড়িতে পাঠায়, ঘন্টাখানিক পরে আমি বাড়িতে আসছি, একেবারে উগ্র মেজাজ নিয়ে আসছি বাড়িতে। আসার পরে মারে বললাম যে মা, এটা কি শুনলাম আমি, তুমি নাকি আকাশের সাথে জ্যোৎস্নার বিয়ে দিবা? মা আমার বলে, হ্যাঁ, বিয়ে তো তোর সাথেই ঠিক হয়েছিল, এখন তুই যেহেতু বিয়ে করবি না, আমাদের তো এলাকাতে একটা মান সম্মান আছে, আমরা সবাইকে জানাইছি, শোনাইছি, বিয়ের বিষয়ে কথা বলেছি, এখন যদি বিয়ে না হয় তাহলে তো আমরা এলাকাতে মুখ দেখাতে পারবো না। সো আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা জ্যোৎস্নার বিয়ে আকাশের সাথেই দিব, আকাশের সাথে কথাবার্তা হয়েছে। আমি বললাম, না, এটা হতে পারে না, আকাশ মাত্র কলেজে পড়াশোনা করে, ওর ভবিষ্যৎ আছে, ওর ভবিষ্যৎ কেন নষ্ট করবো, কেন তোমরা নষ্ট করবা? মা আমার বলো, ওর ভবিষ্যৎ আমরা নষ্ট করতেছি না, ওর ভবিষ্যৎ নষ্ট করতেছিস তুই যদি জ্যোৎস্নাকে বিয়ে নাই করবি, তাহলে সেদিন আমাকে কেন বললি তুই জ্যোৎস্নাকে বিয়ে করবি? কেন জ্যোৎস্নার সাথে আমাদের বিয়ের কথাবার্তা হলো, বিয়ের দিন তারিখ ঠিক হলো, আর বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার পরে তুই এখন বললি যে তুই বিয়ে করবি না? তাহলে এটা কী করে হয়? আমরা সমাজে মুখ দেখাবো কেমন করে? আমরা ওই মেয়েটা অসহায় গরিব বলে এখন তো সবাই আমাদেরকে চিচি করতেছে। আমি তখন চিন্তা করলাম যে আমি যদি জ্যোৎস্নাকে বিয়ে না করে আমার ছোটো ভাই বিয়েটা করে, তাহলে আমার ছোটো ভাই জীবনটা নষ্ট হয়ে যাবে। আর আমি যদি জ্যোৎস্নাকে বিয়ে করি তাহলে আমার জীবন তো নষ্টই। এই মেয়েকে বিয়ে করে কয়েকদিন পর এমন টর্চার আর অত্যাচার করবো, মেয়ে নিজে আমার ঘর ছেড়ে পালাবে। ওই মেয়ে নিজে আমার ঘর ছেড়ে পালাবে, আমি ওরে বিয়ে করে ওরে একটা উচিত শিক্ষা দিয়ে দিব। কেন বিয়ের এত শখ হইলো? আমি বললাম যে ঠিক আছে, বিয়ে আকাশ করবে না, বিয়ে আমিই করব, তোমরা আমার সাথে কথাবার্তা বলো। আমার আম্মা বলে, বিয়ে কি তোর পুতুল খেলা যে একবার তুই বললি করবি না, তোর ছোটো ভাই করবে, এখন আবার তুই বলতেছিস তুই করবি, এটা কী ধরনের কথা? আমি বললাম, মা তুমি তো জানো আমি কতটা ডেয়ারিং মানুষ, আমার ছোটো ভাইয়ের ভবিষ্যৎ নষ্ট না করার জন্য, আমার ছোটো ভাইকে পড়াশোনা করানোর জন্য যদি এরকম 10টা জ্যোৎস্নাকে মার্ডার করতে হয় আমি তাও করব। তুমি আজকের মধ্যে জ্যোৎস্নার পরিবারের সাথে কথা বলবা যে জ্যোৎস্নাকে আমি বিয়ে করব। যদি এটা না হয় তাহলে জ্যোৎস্নার লাশ তোমরা সকালবেলা হয়তো সুরমা নদীর পাড়ে পাবা। এইটা বলার পর আমার মা তখন খুব রেগে যায়, রেগে আমাকে বলে, তুই আমাকে ধমক দিলে? আমি বললাম, হ্যাঁ ধমক দিলাম। আমি কারখানায় যাচ্ছি, আমি আমার কাপড় চোপড় নিয়ে আসতেছি। কারখানায় গেলাম, গিয়ে আমার কাপড় চোপড় সব কিছু নিয়ে পরে বাড়িতে আসলাম পরে দেখি আব্বা আম্মা দুজনেই সফট হয়ে গেছে, মানে ওদের যে রাগ ছিল, একটু মেজাজ গরম ছিল এরকম না, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে বলতেছে, ঠিক আছে সমস্যা নাই, যেহেতু আসলাম বলতেছে আসলাম বিয়ে করবে, তাহলে আসলামের সাথে জ্যোৎস্নার বিয়ে হবে, আকাশ পড়াশোনা করুক, ওর সাথে বিয়ে করার জন্য দরকার নাই। এই বলে আকাশ তখন মোটামুটি রিলিজ হয়ে গেল। আকাশকে নিয়ে যত রকমের প্ল্যানিং প্রোগ্রাম বা যতই কথা ছিল সব কিছু বন্ধ হয়ে গেল। ঠিক আছে, আকাশ এখন ভালো, ও পড়াশোনা করবে। আকাশের সাথে আকাশ পড়াশোনা করতেছে, তখন জ্যোৎস্নার সাথে আমার পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়ে গেল। মানে বিয়ে ঠিক হলো বলতে আবারও নতুন একটা বিয়ের ডেট হলো, এবং সেই ডেটে আমি গিয়ে জ্যোৎস্নাকে বিয়ে করে নিয়ে আসলাম। পারিবারিকভাবে গেল, গিয়ে ছোটোখাটো অনুষ্ঠান করলো, এত বড় করে অনুষ্ঠান, ছোটোখাটো অনুষ্ঠানের মাধ্যমে আমি ওকে বউ বানায় ঘরে আনলাম। এবং জ্যোৎস্নাকে ঘরে আনার পরে আলহামদুলিল্লাহ, জ্যোৎস্না যেদিন আমাদের বাসর হবে, বাসর রাতের বেলায় আমি খুব অবাক হয়ে গেলাম যে বাসর ঘরে একটা মেয়ে, আমি বাসর ঘরে ঢোকার পর দেখবো যে আমার বউ ঘুমটা টেনে বসে আছে বা এরকম একটা অবস্থার মধ্যে থাকবে। কিন্তু আমি বাসর ঘরে ঢোকার পরেই দেখতে পেলাম যে জ্যোৎস্না নামাজের বিছানায় বসে নামাজ পড়তেছে। মানে বাসর ঘরে ঢুকে এটা দেখলাম। তো ও যখন নামাজ পড়তেছে আমি দেখার পরে আমার তখন নেশার অনেক টক উঠে গেছে। আমি তখন সোফার মধ্যে বসে নেশা করতেছি। পরে ও কী করলো, সালাম ফিরে আমারে বলতেছে যে আপনি কোথায়, একটু আমার সামনে আসবেন। পরে আমি বললাম, আমি এদিকে তোর পিছনে সোফার মধ্যে আছি। পরে ও কী করলো, ভ্যাঙের মতো করে হামুগুড়ি দিয়ে আস্তে আস্তে আসলো, এসে আমার কাছে এসে আমার পা ধরে সালাম করলো। তাই আমি বললাম, দেখ, পা ধরে সালাম করিস আর যাই করিস, উপরে বয়, তোর সাথে আমার কথা আছে। ও বলে, আপনার পায়ের নিচে তো আমার জান্নাত, আমি আপনার পায়ের কাছে আছি, আমি আমার জান্নাতে আছি, আপনি বলেন কি? আমি ওর কথা শুনে খুব অবাক হয়ে গেলাম।
আরে যারে আমি মারবো সে তো আগ থেকেই মরা। আমি বললাম যে দেখ, আমার ছোটো ভাইয়ের জীবন নষ্ট না করার জন্য আমি তোকে বিয়ে করেছি। আসলে তোকে বিয়ে করার কোনো ইচ্ছে আমার ছিল না। আর যেহেতু তোকে বিয়ে করছে, তোর আমি আজকে একটা কথা বলে রাখি, আমি যা বলবো তুই আমার সব কথাই শুনবি। আমার কোনো কথায় তুই অগ্রাহ্য করতে পারবি না, আমার কোনো কথায় মানে ইয়ে করতে পারবি না। আমি যা যা করবো তুই আমার সব কথা শুনতে হবে, এবং 19 থেকে 20 হলে আমি তোর গায়ে হাত তুলবো, তোর এটাও মানতে হবে। ও আমারে বলে আপনার যা খুশি তাই করেন, যত খারাপ কাজ আছে সবই করেন, তবে আমি আল্লাহর কাছে মুনাজাত করে আল্লাহর কাছে রহমত চাইব। আল্লাহ যদি রহমত করে তাহলে আপনি ভালো হয়ে যাবেন। আপনার ভালো হয়ে যাওয়া পর্যন্ত আমি আমার চোখের পানি ফেলা আল্লাহর কাছে বন্ধ করব না। ওর এই ধার্মিক মুখর কথাবার্তা শুনে তখন আমি শুইতে গেলাম এবং ও আমার পাশে শুইল। অ্যাকচুয়ালি আমার ভিতরে কোনো নারীর প্রতি ফিলিংস ছিল না, অনুভূতি ছিল না, কিন্তু জ্যোৎস্না আমার পাশে শোয়ার পরে জ্যোৎস্না দেখতে স্বাস্থ্য ভালো ছিল, সর্বদিক থেকে বডি ফিটনেস অনেক সুন্দর। তাই আমার কাছে এক ধরনের একটা শারীরিক চাহিদা মনে জাগলো। এটা নিজের বউয়ের প্রতি যে জাগছি এরকম বিষয়টা না, যে কোনো একটা নারীর প্রতি জাগতে পারো, যে কোনো একটা নারী হিসাবেই জ্যোৎস্নার প্রতি আমার এই শারীরিক চাহিদাটা জাগলো। জাগার পরে আমি তার সাথে শারীরিক সম্পর্কটা করলাম এবং করার পরে ঘুমায় গেলাম। সকালে উঠে আমি আমার মতো করে চলে যাচ্ছি। আম্মা আমাকে বলে, কিরে আজকে তুই প্রথম বিয়ে করলি এবং তোর জীবনে বিয়ে হলো, তা এই তুই এটা কী করলি, এটা তুই কেন করলি, মানে চলে যাচ্ছিস কেন? আমার ভালো লাগতেছে না, আমি বর্ডারে যাব। এই বলে আমি তখন বর্ডারের দিকে চলে গেলাম। আসলাম বিকালবেলা আসার পরে দেখি যে আমার আব্বা আম্মা দুজনেই জ্যোৎস্নাকে নিয়ে আলোলে দোললে, যেহেতু পাশের গ্রামে বিয়ে হয়েছে তো সেক্ষেত্রে আবার ফিরিয়ে নেওয়া বা ওই গ্রাম থেকে মানুষ এসে খাওয়া এইসবের কোনো ঝামেলা টামেলা ছিল না। দেন এরপরে হলো কি যে একদম ওকে নিয়ে খুব ভালো। আমি রাতের বেলায় গেলাম, বাসায় যাওয়ার পরে ও আমার পা টিপে দিতেছে, মোটামুটি আমাকে অনেকটাই মানে পা টিপতেছে। আমার ঘুম থেকে উঠে দেখো আমার পা টিপে, এবং ও প্রতিদিন তাহাজ্জুদে নামাজ পড়ে, এবং 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজও কাজা করে না, 5 ওয়াক্ত নামাজও পড়ে। যথেষ্ট পরিমাণের ধার্মিক এবং খুব পরিমাণের ভালো একটা মেয়ে, এক কথায় যেটা। এইভাবে আমার তার সাথে প্রায় 4 মাসের মতো সংসার জীবন কেটে গেল। এবং ওই 4 মাসে টোটালি আমার কাছে যতটুকু মনে পড়ে আর কি, মানে আমার যেটুকু মনে আছে, আমার বেশিরভাগ সময় কাটতো বর্ডারে। সকাল থেকে রাত অবধি পর্যন্ত বর্ডারে আমি বেশিরভাগ সময় থাকতাম। তো মাঝে মাঝে তার কাছে আসতাম, এসে তার সাথে থাকতাম এবং দুজনের শারীরিক সম্পর্কের মাঝে লিপ্ত হতাম। কিন্তু এখানে একটা বিষয় জানা ভালো বা বলে রাখা ভালো, আমাকে বলেছিলাম, আমার মাথা চুয়ে শপথ করছিলাম যে তুমি আমার মাথা চুয়ে শপথ করো, যেহেতু আমি তোমার স্বামী, আমার অনুমতি ছাড়া তুমি কখনো বাচ্চা নিবা না। এটা আমি আমার মাথা চুয়ে তাকে শপথ করাই, এবং ওই শপথ করানোর পরে আমি তাকে আর বেবি নেওয়ার কোনো সুযোগ রাখি না। ও বাচ্চা নেয় না। আমার কথা হচ্ছে আমি তো মানে ওকে মেরিয়ে ফেলবো এরকম একটা প্ল্যানিং, দেন আমি ওকে আর বাচ্চা নিতে দিই না, কারণ বাচ্চা নিলে আর একটা বাড়তি ঝামেলা। এই জন্য আমি আর বাচ্চাটা নিতে নিলাম না। অ্যান্ড একটা পর্যায়ে হলো কি যে ওরে আমি তখন ওষুধ খাওয়াচ্ছি, মানে আপনার ধরেন যে ধরনের মেন্স না হয়ে যায়, যাতে বেবি যাতে না হয় পেটে, এই ধরনের ওষুধগুলো খাওয়াচ্ছি এবং একটা ইঞ্জেকশন পর্যন্ত আমাকে দিয়ে দিই। যদিও এটা ও বুঝতে পারে না, যে কোনোভাবে অন্য একটা রোগের কথা বলে আমি ইঞ্জেকশন দিয়ে দিই, যে ইঞ্জেকশনের মাধ্যমে 6 মাস বা 8 মাস কোনো বেবি হবে না, এরকম একটা ভান্দা ইঞ্জেকশন আমি তাকে দিয়ে দিই। এবং ইঞ্জেকশনটা দিয়ে দেওয়ার পরেও ও তখন কোনো কিছুই বুঝতে পারে না। ওই একইভাবে আমার সাথে মিশতেছে, আমার সাথে থাকতেছে, আমি যা যা বলতেছি, আমি যেটা মানে করতে বলতেছি, আমার সব কথাই শুনতেছে। আমার কথার বাইরে এক বিন্দু পরিমাণও যায় না। আমি যেটা করতে বলি সেটাই আমার সাথে করে। সব কিছু মিলিয়ে দেখা গেল আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমার জীবনগুলো কাটতেছে। এবং এক পর্যায়ে ও যখন ফজরের নামাজ, যখন আমি সকালে ঘুম থেকে উঠি, ও ফজরের নামাজ পড়ে আমি দেখি, অথবা রাতের বেলায় নামাজ পড়ে, আমার অনেক সেবা যত্ন করে, খেজমত করে, আমার পা টিপে দেয়, শরীর টিপে দেয়, মাথা হাতিয়ে ঘুম পাড়াইয়া দেয়। এই জিনিসগুলো যখন দীর্ঘদিন ধরে আমার মাঝে চলতেছিল, একটা সময় এই মেয়েটার প্রতি আমার এক ধরনের একটা মায়া কাজ করতে শুরু করে, মানে এক ধরনের ভালো লাগা কাজ করতে শুরু করে, এরকম একটা ভালো লাগা কাজ করতে শুরু করে। তো যখন ভালো লাগা কাজ করতে শুরু করে, আমিও আস্তে আস্তে একটু ভালো হয়ে যাওয়ার প্ল্যানিং করি, মানে একটু ভালো হয়ে যাব। এবং এক পর্যায়ে হঠাৎ করে একদিন বর্ডারে রেড হয়। আমাদের যে বর্ডার ছিল, বর্ডারে রেড হয় রাত 1টার দিকে। ওই রেড হওয়ার পরে আমাকে তখন ওইখান থেকে পুলিশ ধরে থানাতে নিয়ে যায়। তো থানাতে নিলে পরে আমার যতটুকু মনে আছে যে আমার বাবা এবং মা কেউ আমাকে ছুটানোর জন্য যায় না, আমার ভাইয়েরা কেউ আমাকে ছুটানোর জন্য যায় না। যখন আমাকে নিয়ে গেছিলো, একমাত্র জ্যোৎস্নায় দৌড়াদৌড়ি করেছিল এবং পাশের বাড়ির একটা মেয়ে নিয়ে আমাদের ওসি সাহেবের কাছে এসে ওনার পা ধরে কান্নাকাটি করছে। অন্ধ হওয়ার কারণে ওসি তখন মায়া করে আমাকে জ্যোৎস্নার কারণে থানা থেকে ছেড়ে দিল। আমার সাথে যাদেরকে ধরছে তাদের সবাইকে চালান করে দিয়েছে, সবাইকে চালান করছে, বাট আমাকে চালান করে নাই, আমাকে ছেড়ে দিয়েছে। অ্যান্ড ছেড়ে দেওয়ার পরে আমি তখন বাড়িতে আসলাম। আসার পরে আমার ভিতর তখন হঠাৎ করে কেন জানি এই মেয়েটার প্রতি পুরো 99% ভালোবাসা জন্মে গেছে। যে মেয়েটা এইভাবে
এই জায়গা থেকে আমাকে এইভাবে রক্ষা করে নিয়ে আসলো, এবং আমার বাবা গেল না, মা গেল না, ভাই বোন এত মানুষ আছে তারা কেউ আমার জন্য গেল না, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ গেল না। অথচ জ্যোৎস্না দিনের পর দিন রাতের পর রাত ঘরে কান্নাকাটি করে নামাজ পড়ে পাশের বাড়ির একটা মেয়েকে নিয়ে থানায় গিয়ে পুলিশের হাতে পায়ে ধরে কান্না করে আমাকে ছুটে আনছে। তো নিতান্তই ভালো। এবং আমি তখন আস্তে আস্তে ভালোর জগতে পরিপূর্ণভাবে চলে আসি, নামাজ পড়তেছি, দিনের পথে চলতেছি, এবং একটা পর্যায়ে দেখা গেল যে আমি এই যে মাদকের স্থানটা আমি তখন আস্তে আস্তে ছেড়ে দিয়ে চলে আসছি। তো আমাদের পরিবারটা পুরোপুরি ডিপেন্ড হচ্ছে আমার আব্বার উপরে। আমার আব্বা ইনকাম করে, আমার আব্বা টাকা পয়সা দেয়, আমার আব্বাই সব করে। এরকম করে আরও কিছুদিন কেটে গেল, এবং কিছুদিন কেটে যাওয়ার পরে হঠাৎ করে আমার পরিবার থেকে আমাকে এক নতুন কথা শোনালো হলো। নতুন কথা বলতে আমার পরিবার থেকে আমাকে বলা হলো যে আমাকে নাকি আরেকটা বিয়ে করাবে। আমি এটা শোনার পর অবাক হয়ে গেলাম যে তারা নিজেরাই আমাকে জ্যোৎস্নাকে বিয়ে করাইলো, জ্যোৎস্নাকে আমার ঘরের বউ বানায় আনলো। এখন আমি জ্যোৎস্নাকে ভালোবাসি, আমার সংসার জীবন অত্যন্ত ভালো। জ্যোৎস্না আমাকে অনেক বুঝে শুনে, আমিও জ্যোৎস্নাকে বুঝি। আমাদের এত ভালো লাগা ভালোবাসার মাঝে হঠাৎ করে আমার বাবা সেকেন্ড স্টেপ নিয়ে নিল যে আমাকে বিয়ে করাবে। আমি যখন আব্বাকে বললাম যে আব্বা এটা কী ধরনের কথা আপনি আমাকে বলতেছেন, আমাকে বিয়ে করাবেন, এখন হঠাৎ করে কেন বিয়ে করতে হবে, বা এখন হঠাৎ করে কেন বিয়ে করাবেন আমাকে? আর এরকম তো কোনো কথা ছিল না, বা এটা তো কথা না। আমার আব্বা বলতেছে যে না, আমি তোকে বিয়ে করাবো, এবং অন্ধ বউ নিয়ে আমরা থাকতে পারতেছি না। তোর হয়তো সমস্যা হচ্ছে না, তুই হয়তো থাকতে পারতেছিস, কিন্তু আমার বড় ছেলের বউ অন্ধ, এটা লোকজনে খারাপ বলে, এই জন্য আমি তোকে সেকেন্ড আর একটা বিয়ে করাবো। আমি তখন বললাম যে না, যেহেতু আমি একটা অন্ধ মেয়েকে বিয়ে করছি, আমি ওর সাথেই সংসার করব। আমি সেকেন্ড কোনো ম্যারেজের পক্ষে না, আমি সেকেন্ড কোনো বিয়ে করবো না। আমার আব্বা আম্মা তখন আমার সাথে খেপে গেল। একইভাবে আমার যেই মা আমাকে জ্যোৎস্নাকে বিয়ে করানোর জন্য আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করেছিল, চিৎকার করেছিল, এবং পাহাড় থেকে লাফ দিতে চাইছিল, আমার সেই মা পর্যন্ত এখন আমাকে বলতেছে জ্যোৎস্না আমাদের ঘরের বউ হিসাবে আসে থাকুক না, আমরা তোকে বের করে দিব না, বা আমরা ওকে রাখবো, তুই আরেকটা বিয়ে কর। আমি তখন বললাম যে এইটা কী ধরনের কথা, আমি আরেকটা বিয়ে করব? না, আমি করব না। এই আব্বা আম্মার সাথে এটা নিয়ে আমার ঝগড়া মানে তুমুল লেভেলের ঝগড়া। আমার ভাইরা আমার আব্বার পক্ষে, আমার বোনেরা আমার আব্বা আম্মার পক্ষে, সবাই আমার সাথে খারাপ ব্যবহার করতে আসছে, কেন বিয়ে করবে না, তোমার সমস্যাকে দুইটা বিয়ে করলে। অবাক বিষয় হচ্ছে, একটা সময় জ্যোৎস্না নিজেও আমাকে বলতেছে যে তুমি আরেকটা বিয়ে করো, আমি তো আসলে অন্ধ, আমি বাবা মায়ের খেজমত করতে পারি না, তাদের সেবা যত্ন করতে পারি না, তাদের খেজমত করতে পারি না, তো তাদের খেজমত করার জন্য তুমি আরেকটা বিয়ে করো। এই কথা আমাকে জ্যোৎস্না সহ বলতেছে। আমি বললাম জ্যোৎস্না, এটা তুমি ভেবে চিন্তে বলতেছো তো? তোমার ঘরে কিন্তু সতীন আসবে। আমাকে বলে আসুক না সতীন, আমার সতীন এসে আমার আব্বা আম্মার যদি খেজমত করে তাহলে আমার কোনো আপত্তি নাই, তো আমি রাজি আছি। তবে এই যে কথাটা জ্যোৎস্না বললো, তার মুখটা কিন্তু অনেক কালো হয়ে গেল এবং চোখের পানিগুলো টলমল করতেছে। আমাকে কখনো এতটা খারাপ হতে দেখি নাই, বা এতভাবে মন খারাপ করতে দেখি নাই। ওই দিন মন খারাপ করেই বললো। তো যেহেতু আমার কোনো 2 টাকা ইনকাম করার কোনো মরদ নাই, আমি তো নেশা করতাম, সেই রাস্তাও ছেড়ে দিয়েছি। তো এখন আসলে আব্বার কথা শোনা ছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা নাই। মানে ফাইনালি আমাকে আমার আব্বার কথাই শুনতে হবে, আব্বা যেটা বলি সেটাই মানতে হবে। শেষ পর্যন্ত আব্বাকে বলেই দিলাম যে ঠিক আছে, তোমরা যদি আমাকে এরকম করেই বলতেছো যে করাবা, তাহলে আর আমার কি আর করো, ওকে ফাইন, তোমরা করাও। দেন আমার আব্বা তখন আমার জন্য আরেকটা মেয়ে খুঁজে বের করলো। এটা আমাদের গ্রাম থেকে বেশ দূরে মোটামুটি। ওই মেয়েটাকে আমাকে বিয়ে করে আনলো। মেয়েটার নাম হচ্ছে চাঁদনি। আমার প্রথম বউয়ের নাম হচ্ছে জ্যোৎস্না এবং দ্বিতীয় বউয়ের নাম হচ্ছে চাঁদনি। চাঁদনিকে বিয়ে করায় আনার পরে চাঁদনি আমার ঘরে আসলো চাঁদের আলোর মতো সুন্দর দেখতে, এবং জ্যোৎস্নার চেয়ে আরও বেশি সুন্দরী, লম্বা, ফর্সা, সর্বদিক থেকে যথেষ্ট ভালো। এবং দুঃখজনক বিষয় হচ্ছে এই চাঁদনির আগে একটা বিয়ে হয়েছিল, হাজব্যান্ডের সাথে কোনো না কোনোভাবে ছাড়াছাড়ি হয়েছে। দেন আমি তখন তাকে বিয়ে করে আনে আমার পরিবার। তাই আমার পরিবার অলওয়েজে চাঁদনিকে নিয়ে এখানে যায় ওইখানে যায়, এবং বেশিরভাগ সময় চাঁদনির সাথে আমাদের পরিবারের খুব ভালো একটা সম্পর্ক, অনেক ভালো একটা সম্পর্ক, এবং চাঁদনি আমাদের পরিবারের সাথে খুব ভালোভাবে মিশে। তো আমি দেখা যায় যে 2 রাত যদি চাঁদনির কাছে থাকি, তো 1 রাত আমি জ্যোৎস্নার কাছে থাকি, 2 রাত চাঁদনির কাছে থাকি, 1 রাত জ্যোৎস্নার কাছে থাকি। তো জ্যোৎস্নাকে তখন আমাদের পরিবারের মানুষগুলো এক বিন্দু পরিমাণে সহ্য করতে পারতো না। ইভেন আমার আব্বা আম্মা পর্যন্ত, তারাও ঘরের মধ্যে বলতো, আমি নিজ কানে শুনতাম যে এত অপমান করি, এত অপদস্থ করি, এই কানাটা চলে যায় না কেন, কানি চলে যায় না কেন, থাকতেছে কেন? তো একমাত্র আমাদের পরিবারে শুধু জ্যোৎস্নার প্রতি যদি ভালোবাসা থেকেই থাকে, সেটা শুধুমাত্র আমার আছে। আমার ছাড়া আমাদের পরিবারের আর কারো বিন্দু মাত্র জ্যোৎস্নার প্রতি কোনো আদর, টান, ভালোবাসা, মায়া কোনো কিছুই নেই। জ্যোৎস্না পড়ে গেলে একটা মহা বিপদে। ওকে খাবার দেওয়া হয় না, ও তো অন্ধ, ঠিকমতো খাবার খেতে পারে না, ওকে দেওয়া লাগে। আমি যদি বাড়িতে থাকি আমি একটু একটু খাবার দিই, আর এছাড়া অন্য কেউ ওরা খাবার দেয় না। এরকমভাবে বেশ কয়েকদিন কেটে গেল। একদিন হঠাৎ করে আমি রাতের বেলায় প্রস্রাব করার জন্য উঠছিলাম। ওই দিন আমি জ্যোৎস্নার সাথেই ঘুমাইতাম।
প্রস্রাব করার জন্য উঠে বাইরে গেলাম, দেখলাম হঠাৎ করে কে জানি একটা ছেলে দৌড় দিল, আমাদের পুকুর পাড়ের দিকে দৌড় দিল। আমার হাতে টর্চ লাইট ছিল, টর্চ লাইটে কে কে বলে পিছনে দৌড়াইতেছি। হঠাৎ করে দেখলাম যে আমার নতুন বউ মানে চাঁদনির ঘরের দিকে কে জানি দৌড় দিছে। এবার আমি দৌড়ে যাই দেখি যে চাঁদনি ঘরের দিকে দরজাটা লাগাই দিছে। আমি তখন শিওর হয়ে গেলাম যে চাঁদনি এখানে কারোর সাথে দেখা করতে আসছে, এবং এটা কোনো না কোনো একটা বাইরের ছেলে ছিল। পরে আমি গেলাম, চাঁদনি দরজা খোলো, ধাক্কা ধাক্কি করেছে, দরজা খুলছে। খোলার পরে বলতেছে এরকম হামি দিতেছে। আমি বললাম হামি দিচ্ছ কেন? ও বলে তুই ঘুম থেকে উঠবো না? আমি বলি কি ঘুম থেকে উঠার অভিনয় করতেছো? আমি বললাম অভিনয় মানে? আমি বলি অবশ্যই অভিনয়, তুমি তো একটু আগে এক পোলার সাথে পুকুর পাড়ের মধ্যে এসব হস্টি নষ্টি করে আসতো, খারাপ কাজ করে আসতো। ও খুব রেগে গেল, খুব রাগারাগি করলো, এত পরিমাণে রাগারাগি করলো যে আমার আব্বা আম্মা ঘুম থেকে উঠে গেল, এবং চাঁদনি পর্যন্ত আমার ওই বউ জ্যোৎস্না পর্যন্ত ঘুম থেকে উঠে গেছে। আইসে সবাই বলতেছে কী হয়েছে। আমি বললাম যে আব্বা এই ঘটনা। ও বলতেছে দেখেন আমার নামে বদনাম দিতেছে, আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। একইভাবে ওর ওই বানানো কথাগুলো আমার আব্বা আম্মাও বিশ্বাস করলো। যে কথা সত্য, আমি ওকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য, বা যেহেতু আমি চাঁদনির সাথে থাকতে চাই না, আমি জ্যোৎস্নার সাথে থাকতে চাই, সো আমি জ্যোৎস্নাকে আমার কাছে রাখবো, চাঁদনিকে ছেড়ে দেবো, এই জন্য আমি চাঁদনির সম্বন্ধে বদনাম রটাচ্ছি বা এলাকাতে মিথ্যে কথা বলে বেড়াচ্ছি। অবাক হয়ে গেলাম যে আমার জন্মদাতা পিতামাতা, আমার বাবা মা পর্যন্ত আমার বিপক্ষে চলে গেল, আমার বিপক্ষে গিয়ে চাঁদনিকে সাপোর্ট করতে শুরু করলো। আমি বললাম যে এটা তোমরা ভুল বলতেছো, এটা তোমাদের ঠিক না, এটা তোমরা বুঝতে চেষ্টা করো না। তারা কোনোভাবেই আমার কথা শুনতেছে না। এবার 2-3 দিন পরে চাঁদনি আমারে বলতেছে, ওর সাথে আমার কথা আমি বললাম যে দেখো সত্য কথা বলো। ও আমারে বলে কেমন লাগে তোমার? আমি বললাম তো কেমন লাগবে মানে, তুমি একটা বাইরের ছেলের সাথে আমার বাড়ির মধ্যে এসে দেখা করো, তা আবার এটা আমার কাছে খারাপ লাগবে না? ও বলে আমি একটা বাইরের ছেলের সাথে চোরের মতো পুকুর পাড়ে দেখা করি, এটা দেখতে তোমার খারাপ লাগে? আর আমি যে দেখি আমার স্বামী আরেকটা ঘরে গিয়ে আরেকটা রুমে অন্য একটা মেয়ের সাথে রাত কাটাচ্ছে, তারা শারীরিক সম্পর্ক করতেছে, শারীরিক শব্দ আমি শুনতে পাই, তাদের ফিজিক্যালের সাউন্ড আমি শুনতে পাই, তাহলে আমার কাছে কেমন লাগে? আমি তখন বললাম আরে ওটা বাইরের মেয়ে হলো কেমন করে? এটা আমার বিবাহিতা বউ, তোমার আগে আমি তাকে বিয়ে করেছি। ও বলে তাহলে তুমি যদি আরেকটা মেয়ের সাথে থাকতে পারো, হোক সেটা তোমার বউ, তো আমি আরেকটা ছেলের সাথে থাকলে সমস্যা কি? আর আমি যার সাথে মাঝে মাঝে দেখা করি সেও আমার প্রাক্তন স্বামী। আমি বললাম তুমি না ওকে ছেড়ে দিছো? ও বলে হ্যাঁ ছেড়ে দিছে, আমার এখন ভালো লাগে, এই জন্য আমি তার সাথে আবার থাকি। তাই বললাম তো তার সাথে যদি তুমি থাকো তার কাছে চলো যাও, আমার কাছে কেন আসো? ও বলে তাহলে তুমি যদি জ্যোৎস্নাকেই ভালোবাসবো তো জ্যোৎস্নার কাছে থাকো, আমার কাছে কেন আসো? তার ওই খোরা যুক্তির কাছে তখন আমি বড় অসহায়, আমার মুখ থেকে তখন কোনো কথা বেরোচ্ছে না। আমি তাকে বুঝাই যে জ্যোৎস্না আর চাঁদনি এটা ঠিক না, প্লিজ। আমার কোনো কথাই শোনে না। দিনের পর দিন আমার আব্বা আম্মা তো ঘরের মধ্যেই ঘুমায়, ভাইরা ঘরের মধ্যেই ঘুমায়, কিন্তু ও এ অপকর্ম করে বেড়ায়। আমি মাঝে মাঝে ওর বাসায় আসলে বিভিন্ন ধরনের শারীরিক সম্পর্ক করার জিনিসপত্র পাই, ওইটা পাই, ট্যাবলেট পাই, অনেক কিছু পাই যেগুলো আসলে বলা যাবে না। তাহলে আমি চিন্তা করি আমার ভিতরে তখন খুব কষ্ট কাজ করতেছে, অতিরিক্ত কষ্ট কাজ করে। আমি তখন আর এই জ্যোৎস্নার রুমে চাঁদনির রুমে আর আসিই না, চাঁদনির সাথে আর কথাই বলি না, ও রুমের মধ্যে আর আমি আসি না। ওর সাথে আমার সমস্ত রকমের সম্পর্ক চিহ্ন আমার মন থেকে। আমি তখন এই জ্যোৎস্নার সাথেই থাকতেছি, এবং আমার পরিবার তখন জ্যোৎস্নার গায়ে হাত তোলে, জ্যোৎস্নাকে মারে, এবং জ্যোৎস্নার সাথে বিভিন্ন ধরনের দুর্ব্যবহার করে, অতিরিক্ত দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। এবং এইভাবে খারাপ ব্যবহার করতেছে। এবং আমি জ্যোৎস্নাকে এটা পর্যন্ত বললাম যে জ্যোৎস্না তুমি আমার সাথে চলো, আমরা চলে যাই, আমরা এই পরিবারে থাকবো না, আমার সাথে তুমি চলো, আমরা ঢাকায় চলে যাবো বা আমরা সিলেট শহরে চলে যাবো। না, জ্যোৎস্না বলে আমি বাবা মাকে রেখে কোথায় যাব? আমি যাবো না, আমি এই পরিবারেই থাকবো। ও যেতেও রাজি না। এরকম করে একদিন আমি হঠাৎ করে বাড়ির থেকে রাগ করে চলে গেছি। আব্বা আম্মার সাথে রাগ যে আব্বা আম্মা কেন আমার কথা শোনে না, কেন তারা চাঁদনিকে বিশ্বাস করে, বা চাঁদনি এখানে বিভিন্ন ধরনের ছেলে আনে বাড়ির মধ্যে, এটা তারা কেন বিশ্বাস করে না। ইভেন আমার বউ জ্যোৎস্না কেন আমার কথা শোনে না, ও কেন আমার সাথে চলে যায় না। আমি ওরে বারবার বলতেছি যে আমরা এখান থেকে চলে যাই, আমরা অন্য কোথাও গিয়ে থাকবো, তুমি আমার সাথে চলো, যায় না কেন। জ্যোৎস্নার উপরেও রাগ, পরিবারের উপরেও রাগ। এভাবে রাগ, অভিমান, ক্ষোভ নিয়ে আমি একটা পর্যায়ে দীর্ঘদিনের জন্য বাড়ি থেকে চলে যাই। দীর্ঘদিন বলতে প্রায় 15-20 দিনের জন্য সিলেট শহরে চলে যাই। আমার এক বন্ধুর বাসায়, ওর বাসায় যাই, এবং ওর দোকানে, ওর মুদির দোকান আছে, মুদির দোকানে আমি বসে বাড়ির মধ্যে আর আমি আসি না। তো ওই সময় আসলে মোবাইলের সিস্টেম ছিল না আপনার, এটা আজ থেকে অনেক বছর আগের গল্প। তখন মোবাইল ছিল না, বেশিরভাগই চিঠিপত্রের মাধ্যমেই মানুষের সম্পর্ক হতো, ভালোবাসা হতো চিঠিপত্রের মাধ্যমেই। তো এরপরে আমার ভিতর তখন মনে হলো যে হঠাৎ করে ভিতরে এই জিনিসটা জেগে উঠলো যে হায় রে, জ্যোৎস্না তো আমাকে জ্যোৎস্নাকে যে খাবার দেয়, কি আমি বাড়িতে না থাকলে তো জ্যোৎস্নাকে কেউ এক মুঠ ভাত পর্যন্ত খেতে দেয় না, এবং জ্যোৎস্নার সাথে কারো কোনো তেমন ভালো সম্পর্কও না। আজকে যে 15-20 দিন আমি বাসার বাইরে, না জানি জ্যোৎস্নার অবস্থাটা কী,
এই বিষয়টা তখন আমার নিজের মনের মাঝে জেগে উঠলো যে জ্যোৎস্না না জানে অবস্থাটা কী। এটা মনে হবার পরে আমি তখন কি করলাম, হঠাৎ করে 20 দিন 15-20 দিনই হবে এরকম, আমার এক্স্যাক্টলি টাইমটা মনে নেই, আমি বাড়িতে গেছি। বাড়িতে গিয়ে দেখতেছি আমার বউ চাঁদনি, মানে দ্বিতীয় যাকে বিয়ে করছে চাঁদনি আছে, কিছু জ্যোৎস্না নাই। এই ঘর ওই ঘর সব ঘর খুঁজলাম, খুঁজলা আমার ছোটো ভাই আকাশ আছে, আকাশটা জিয়ে গেলাম যে আকাশ তোর বড় ভাবি কই রে? তা আমার বলতেছে ভাবি তো নাই, আব্বা আম্মা না ভাবিরে কোথায় পাঠাই দিছে। তার আব্বা আম্মা কোথায় পাঠাই দিছে? ও বলে জানি না, আপনি কথা বলেন। মারে বললাম যে মা কী হয়েছে, জ্যোৎস্না কই? বলে জ্যোৎস্নার কপাল তো খুলে গেছে। আমার আম্মা আমার বলে আমি জ্যোৎস্নার কপাল খুলে গেছে মানে কেমনে? মা বলে জ্যোৎস্নার এক মহিলা নিয়ে গেছে। তাই আমি বললাম যে কোন মহিলা নিয়ে গেছে? তো আমাদের বাড়ির পাশে বলতে মোটামুটি একটু দূরে একটা মাজার আছে, তো গনিশার মাজার বলে ওই মাজারটাকে, গনিশার মাজার নামে পরিচিত। তো ওই গনিশার ছোটো মাজারে ঢাকা থেকে নাকি কোন এক মহিলা আসছিল গনিশার মাজারে। তা আমার বউ নাকি পাশের গ্রামের কোন মেয়েরে নিয়ে ওই গনিশার মাজারে গেছে। যাওয়ার পর ওই গনিশার মাজার ওই মহিলার সাথে, মানে ঢাকার ওই মহিলার সাথে নাকি আমার বউর পরিচয় হয়। এবং পরিচয় হওয়ার পরে এই গনিশার মাজারে তখন আমার বউ আসলে পরিচয় হওয়ার পরে তারা নাকি কথাবার্তা বললে পরে এই মহিলা নাকি আমার বউকে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়, ওই মহিলা। তো আমার মা বললো নিয়ে গেলে ভালো কথা, নিয়ে যান। তো জ্যোৎস্না নাকি যেতে রাজি হচ্ছিল না। মহিলা নাকি 3 দিন পর্যন্ত আমাদের বাড়িতে ছিল, এবং 3 দিন থাকার পরে বাধ্য হয়ে শেষ পর্যন্ত ওই মহিলার সাথে জ্যোৎস্না চলে গেছে না, যেতে বাধ্য হয়েছে, এটা আল্লাহ তাআলা ভালো জন্য চলে গেছে। আমি এটা শোনার পরে অবাক হয়ে গেলাম। মারে বললাম, এবং মা তাহলে কোন মহিলা নিয়ে গেছে, মহিলার ঠিকানা আমাকে দাও, কোন জায়গায় গেছে আমি দেখব। আমি বুঝতে পারছি আমার ভাই আমারে বলছে যে জ্যোৎস্নার ঠিকানা নাকি লিখে দিয়ে গেছে, যে যদি আসলাম কখনো আসে তাহলে তার এই ঠিকানাটা দিয়েন। আমার মায়ের হাতে দিয়ে গেছে যে এই ঠিকানাটা দিয়েন, আমি ঢাকা অমুক জায়গায় আসছি, ওই মহিলার কাছে, মানে মহিলার ঠিকানা লিখে দিয়েছে। তো জ্যোৎস্না ওই ঠিকানাটা আমার মারে দিল, যে ঠিকানাটা দিয়েন। কিন্তু আমার মা ওই ঠিকানাটা আমাকে দিচ্ছে না। আমি যে ঠিকানাটা তুমি আমাকে দাও, আমাকে ঠিকানাটা দাও, জ্যোৎস্না ঢাকায় কোন জায়গায় গেছে আমাকে একটু দেখতে যাই, আমাকে একটু দেখতে যাব। না, আমার মা আমাকে ঠিকানা দিলই না। এত চেষ্টা করলাম, এত চিন্তা করলাম, এত কান্নাকাটি করলাম যে আমাকে ঠিকানাটা দাও না মা। আমার মা আমার ঠিকানা দিলই না। এবং ঠিকানা না দেওয়ার পরে এবার আর কী করবো, আমার মা আমারে বলে যদি ভালো চাস সুন্দর করে চাঁদনির সাথে সংসার কর এবং জ্যোৎস্নার কথা ভুলে যা। জ্যোৎস্না ঢাকায় চলে গেছে, ওরে যারা নিয়ে গেছে তারা ওরে ভালো রাখবে, এই নিয়ে তোর চিন্তা করার দরকার নেই। তুই যেখানে আসিস তুই এখানেই থাক, তুই আমার কথা শোন। আম্মা তখন আমাকে একরকম প্রেশার দিতে শুরু করলো। তাই আমি কী করবো, দুঃখ কষ্ট যন্ত্রণা মাঝে সেই চাঁদনির সাথে আবারও সংসার করতে শুরু করলাম। কিন্তু ভাই সত্যিকার অর্থে যেটা আল্লাহ সাক্ষী, চাঁদনির সাথে আমি একটা রাত্রও শান্তিতে ছিলাম না। আমি রাতের বেলা ঘুমাইলে ও মোসর দিয়ে ওইটা অন্য ছেলে কাছে চলে যেত, আমি ধরতে পারতাম না, কারণ আমাদের বাড়ির পাশেই ছিল মেন রোড, আমি ধরতে পারতাম না। আর আমার কথা হচ্ছে আমি যদি ধরিও, আমার বাবা মা কখনোই চাঁদনিকে ঘর থেকে বিদায় করবে না। আমি যদি ধরিও একটা ছেলের সাথে যে চাঁদনি ধরা গাইছে, ধরো চাঁদনিকে আমি ধরে দিছি, আমার বাপ মা তখনও বলবে না যে ঠিক আছে চাঁদনিকে আমরা ছেড়ে দিব বা তুই চাঁদনির কথা না, এটা আমার বাবা মা করবে না। চাঁদনি নষ্ট হোক, খারাপ হোক, খারাপ প্রকৃতির মেয়ে হোক, মানে যাই হোক, আমার ঘুরে ফিরে ওই চাঁদনির সাথেই সংসার করা লাগবে। তাই ওর নামে বদনাম উঠে এত আমি আর কোনো লাভ দেখি না। এবং আমি একজন স্বামী হিসাবে যখন আমার শারীরিক চাহিদা ওঠে, আমার গায়ে হাত দিলে পরেও আমাকে দেয় না, আমাকে বলে যে দূরে থাকো, আমার সাথেও এরকম করবে না। অবহেলা, অনাজ্ঞা, অপমান, অপদস্থ কী আর করব, মানে কোনোটাই আমার মানে বাকি ছিল না। লাস্ট পর্যন্ত আমি আর নিতে পারতেছিলাম না, মানে আমার পক্ষে আর মানে এটা মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না। পরে আমি একদিন কি বললাম কি, হঠাৎ করে মানে জীবনের সর্বপ্রথম একটা কাজ করছি যেটা সম্পূর্ণ রিস্ক নিয়ে, যে কাজের কথা আমি বলতে চাই না। যে কোনো একটা জিনিস আমি ইন্ডিয়া থেকে এনেছি বা কোনো না কোনোভাবে একটা না বেশ কয়েকটা জিনিস এনে আমি সাপ্লাই করেছি। এটা যদি আমি কোনোভাবে ধরা খাইতাম তাহলে ধরেন আমার পুরোটা জীবনে জেলে কেটে যেত, এমন একটা জিনিস, নাম বলতে চাই না। তো ওই জিনিসটা আমি ইন্ডিয়ার বর্ডার থেকে এনে প্রচুর রিস্ক নিয়ে আমি এটা কোনো এক জায়গায় আমি সাপ্লাই দিয়েছি। সাপ্লাই দিয়ে আমি সেখান থেকে 3 লক্ষ টাকা পেয়েছি। ওই সময় 3 লাখ টাকা কিন্তু বর্তমান সময়ে 10-15 লাখ টাকার মতো হবে, টাকার ওই সময় অনেক ভ্যালু ছিল। ওই 3 লাখ টাকা পেয়েছি এবং ওই 3 লাখ টাকায় আমার বউ চাঁদনির সাথে আমার কাবিন হয়েছিল। আমি ওই 3 লাখ টাকা কাবিনের টাকা বুঝাই দিয়া আমি কোর্টের মাধ্যমে চাঁদনিকে তখন তালাক করি। চাঁদনিকে তালাক করার পরে আমার বাপ মা আমার উপরে এত পরিমাণের খেপে যায় যে তুই এটা কেন করলি, কী কারণে করলি? আমি বললাম না, আমি মেয়ের সাথে থাকতে পারি না। এবং আমার আব্বা বলে তুই যেই কাজটা করেছিস, তুই যদি ধরা খাইতি তোর অবস্থাটা কী হইতো? আমি জীবন দিয়েও তো আমি তোরে বের করতে পারতাম না জেল থেকে, তো সারাটা জীবন তোর জেলেই কেটে যেত। জানি সারা জীবন আমার জেলে কাটতো, তবে আমি সারা জীবন জেলখানায় কাটাইতাম। তারপরও আমি একটা বদমাশ দুর্চরিত্রা মেয়ের সাথে আমি সংসার করতাম না। আমার আব্বা ঘুরে ফিরে এসে একই কীর্তন, একই কথা, কারে তুই দুর্চরিত্রা বলতেছিস, কারে তুই খারাপ বলতেছিস, তুই সত্যি কথা বল,
তোর সত্যি কথা হচ্ছে তুই এই মেয়ের সাথে থাকতে চাস না, কারণ হচ্ছে যে এই মেয়ে তোর জ্যোৎস্নার কথাই মনে পড়তেছে, জ্যোৎস্নার তুই মিস করো, যার জন্য জ্যোৎস্না জ্যোৎস্না করে তোর পরাণ পরে। তুই এটা সত্যি কথা বললেই তো হয়, তুই এত মিথ্যা কথা বলার দরকার কি? শাক দিয়ে মাছ ডাকার তো কোনো দরকার নাই। না বাবা, তোমার যেটা মনে করার, তোমার যেটা চিন্তা করার, তোমার যেটা ভাবনার তুমি ভাবতে পারো, তোমার চিন্তা ভাবনার তুমি অদূর পর্যন্ত নিয়ে যাও, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমার কথা একটাই যে আমি রিস্ক নিয়ে আমি এই দুর্চরিত্রা মেয়েকে আমার জীবন থেকে মুক্ত করছে। পরেও চলে গেল, চলে যাওয়ার পরে বাবা আমাকে সেকেন্ডলি আবারও বিয়ে করার চেষ্টা, আবারও বিয়ে করাবে। আমি বললাম আমার জীবন থাকতে তোমরা আমার বিয়ে করাইতে পারবা না। আমার জীবনে একমাত্র বউ ছিল জ্যোৎস্না, যে কিনা ঘুটঘুটে রাতের অন্ধকারে তার আলো দিয়ে আমার জীবনটাকে পরিষ্কার করেছিল। আমি চাঁদনি চাই নাই, তোমরা আমার জীবনে চাঁদনিকে এনেছো, কিন্তু চাঁদনি আমার জীবনটাকে অন্ধকার করে দিয়েছে। যদিও তার নাম ছিল চাঁদনি, সে হচ্ছিল একটা অমাবস্যা রাত্রি, তার নাম চাঁদনি না রেখে রাত্রি রাখা দরকার ছিল। এমনকি আব্বা আমার সাথে কথা হলো, তারাও খুব চেষ্টা করতেছে আমাকে কিছু করার জন্য, আমিও করি না। আমি বিয়ে শাদী করি না, বাইরে বাইরে থাকতেছি। এক পর্যায়ে আমার বাপ মা আমার উপরে রাগ করে, এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা আমি সেটা বলতে ভুলে গেছিলাম, এর মাঝে আমার আব্বা কিন্তু একটা কাজও করেছে, যেটা বলতে আমি ভুলে গেছি, যেটা মারাত্মক একটা কাজ আমার আব্বা করেছে। জ্যোৎস্নার যে সম্পত্তিগুলো ছিল, ওর বাবা মরণকালে জ্যোৎস্নার নামে যে সম্পদ দিয়ে গেছিল, দলিল করে লিখে দিয়ে গেছিল, ওই সমস্ত সম্পদ আমার আব্বা জাল দলিল করে দালালি করে আমার আব্বা জ্যোৎস্নার কাছ থেকে সিগনেচার নিয়ে, কীভাবে সিগনেচার নিছে আর আমার আব্বাই ভালো জানে, আম্মাই ভালো জানে, সিগনেচার করে জ্যোৎস্নার বাপের সমস্ত সম্পত্তি আমার আব্বা ক্রোফ করছে, আমার আব্বা নিয়ে গেছে। এবং ওই সম্পত্তির অনেক অংশ বিক্রি করে আমার আব্বা আমার ভাইদেরকে পড়াশোনা করাইতেছে, তাদেরকে টাকা পয়সা দিচ্ছে। এটা নিয়ে আমার পরিবারের সাথে আমার অনেক ঝগড়া হচ্ছে। অন্ধ একটা মেয়ে, তারা তোমরা ঢাকা কই পাঠাইলা? আজ পর্যন্ত তারা গ্রামের কারোর সাথে কোনো সম্পর্ক নাই, গ্রামের কারোর সাথে কোনো কথা নেই। ও কোথায় চলে গেল? ও চলে গেল যে কোথায় গেল? ওর কোনো সন্ধানকে তোমরা পেলে না? কোন জায়গায় গেল তার একটা খবর তোমরা নিলে না। অথচ তার বাপের দেওয়া সম্পদ তোমরা বিক্রি করে ঠিকই হাই হুল্লাস করতেছো, খাইতেছো। এবং দুঃখজনক ব্যাপার, তার গ্রামের একটা মানুষ, তার সৎ মা, তার সৎ ভাই বোন, কেউ একটাবার এসে আমার পরিবারকে জিজ্ঞাসা করে না যে জ্যোৎস্নাকে কোথায় পাঠানো হয়েছে, আদৌ জ্যোৎস্না বেঁচে আছে না জ্যোৎস্নাকে মেরে ফেলেছে। তাও তার পরিবারে কোনো মানুষ কোনো খবর নেন। আমি অবাক হয়ে গেলাম, সম্পদ মানুষকে এতটা নিচে নামিয়ে দিই, এটা আমি কখনোই চিন্তা করতে পারি না। আমার পরিবার আমার ভীষণ কষ্ট নিয়ে বলতে হচ্ছে যে আমার বাবাই তার জ্বলন্ত প্রমাণ। এরপর আমাকে পুনরায় বিয়ে করাবে, আমি বিয়ে করব না। এবং বিয়ে করব না এর আগে, সামান্য আমি বিয়ে করি না এর আগে আমার বাবা মা মিলে তাদের যত সয় সম্পত্তি ছিল, সমস্ত সয় সম্পত্তি আমার ছোটো ভাইদের নামে, আমার বোনের নামে লিখে দিছে। এবং জ্যোৎস্নার সম্পত্তিগুলো সব আমার বাবা বিক্রি করছে। শেষের দিকে আমার আব্বার কাজ কাম ছিল না, দলিল লেখা বন্ধ হয়ে গেছে। আমার আব্বার চোখে খুব ভালো দেখতো না, এই জন্য দলিল লিখতে পারতো না। এই আমার ছোটো ভাইগুলোর সবগুলোর পড়াশোনা, আমার ছোটো তিনটা ভাই ধরেন আপনার খুব ভালো লেভেলের, ওরা অনেক ভালো সরকারি চাকরি করে, খুব মানে দুজনে আপনার ঢাকায় থাকে, খুব ভালো অবস্থানে আছে। এরা বাড়িতে আসলে সরকারি গাড়ি দিয়ে ওরা বাড়িতে আসে। এদের নামে আমার আব্বার সমস্ত সয় সম্পত্তি লিখে দিছে, অথচ আমাকে কানা গড়ে কোনো কিছু দেয় না। আজ আমার কাছে যেটা মনে হচ্ছে, আমার আব্বা যে আমাকে জ্যোৎস্নাকে বিয়ে করার জন্য পাগল হয়েছিল, আমার আম্মা যে আমাকে জ্যোৎস্নাকে বিয়ে করার জন্য পাগল হয়েছিল, আসলে তারা আদত আমাকে ভালো করার জন্য কিন্তু জ্যোৎস্নাকে বিয়ে করাই নাই। তাদের টার্গেট ছিল জ্যোৎস্নাকে আমার কাছ থেকে মেয়ে বিয়ে দিবেই না, এবং জ্যোৎস্নাকে তারা কোনোভাবে বিয়েটা করাইয়া জ্যোৎস্নার বাবার যে সম্পত্তিগুলো জ্যোৎস্নার নামে আছে এগুলো ক্রোপ করে নেওয়া। এবং তারা যথারীতি তাই করেছে। জ্যোৎস্নার সমস্ত সয় সম্পত্তি তারা খাইছে, জ্যোৎস্নার সমস্ত সয় সম্পত্তি তারা খাইছে। তাই আমার এই দুঃখের কথা আমি বলবো কার কাছে? এই যে আমার এই দুঃখটা, আমি এটা কারে বলবো? বলার মতো কোনো মানুষ নেই। আমার আব্বা বয়স্ক হয়ে গেছে, আব্বার যদি ধমক দিয়ে কথা বলি, গ্রামের 10 জনে আমার বাড়িতেও দরবার নিয়ে আসে যে হ্যাঁ তুই তোর বাবার সাথে খারাপ বিষয়ে কথা বলিস, তোর বাবা একজন সম্মানিত ব্যক্তি। আমি জানি আমার এলাকার মানুষ বলে আমার বাবার সম্মানিত, কিন্তু আমি জানি আমার বাবাকে, আমি জানি আমার মাকে। তো দুঃখজনক বিষয় হচ্ছে, বাবা মা শত অন্যায় করলেও ভাই তাদের কোনো অপরাধ নাই, তারা আল্লাহর কাছে নির্দোষ। আমাকে কোনো এক ব্যক্তি বলেছিল যে যদি তোমার মা তোমাকে বিনা কারণে, তোমার বাবা তোমাকে বিনা কারণে আল্লাহ তাআলার কাছে গজব দেয়, এই গজব আল্লাহর দরবারে কবুল হবে না। তার কারণ হচ্ছে আল্লাহ কিন্তু তোমার এই নির্বোধ বাবা মায়ের মতো বোকা না, আল্লাহ সবই বুঝে। আর যদি তুমি তোমার বাবা মাকে কষ্ট দাও, তারা আল্লাহর কাছে বিচার দিতে হবে না, আল্লাহর তরফ থেকে অটোমেটিক্যালি তোমার উপরে গজব পড়ে যাবে। তাই আমি আমার বাবা মাকে কারো কাছে বাবা মা যে খারাপ এটা বুঝাইতে পারলাম না। সবাই বলে আমার বাবা মা ভালো, আমি খারাপ। আমি মদ বিক্রি করছি, আমি মাদক দ্রব্য বিক্রি করছি, আমি জ্যোৎস্নার সাথে খারাপ ব্যবহার করছি, আমি চাঁদনির বিয়ে করে চাঁদনির তালাক দিয়ে দিছি, আমি মাল সাপ্লাই করি, মদ সাপ্লাই করি, এই ওই বলে আমার নামে যত খারাপ কথা আছে এলাকার মানুষটা উঠে বেড়াচ্ছে। তা আমিও ভাই 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আল্লাহর কাছে প্রার্থনা করতেছি, আল্লাহ
জ্যোৎস্না যেখানেই থাকুক, জ্যোৎস্না যেন ভালো থাকে। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন নয়, প্রায় 10টা বৎসর আমার জীবন থেকে কেটে যায়। 10টা বৎসর আমার জীবন থেকে কেটে যায়। এই 10 বৎসরে আমার পরিবার, মানে আমার যে বাবা মা আছে, আমার পরিবারের মানুষরা 10 বৎসরে আমার ওই সময় হচ্ছে গিয়ে 10 বৎসরে আমার বাবা মারা গেছে, কিন্তু আমার মায়ের অবস্থা তখন খুব খারাপ ছিল, আমার অবস্থাও ভালো না, এবং আমার শারীরিক অবস্থা অত্যাধিক খারাপ। আমার মা তখন আমার ভাইদের সাথেই থাকতো, আমার ভাইরা ঢাকায় থাকতো, ওদের সাথে আমার আম্মা থাকতো। গ্রামে আমি পড়ে থাকতাম, কিন্তু গ্রামে আমি যেই জমি পাহারা দিতাম, এই জমির মালিক ছিল আমার ভাইয়েরা, আমার বাবা লিখে দিয়ে গেছে। আমি যে বাড়ি পাহারা দিতাম, ওই বাড়ির মালিক ছিল আমার ভাইয়েরা, আমি এগুলো পাহারা দিতাম। আমি এগুলোর কোনো কিছুর মালিক না, সব কিছু আমার আব্বা দলিল করে ওদের নামে লিখে দিয়ে গেছে। আমি গ্রামের 10 জনের সাথে উঠি বসে নামাজ পড়ি, রোজা করি, দিনের পথে চলি। ওইরকম সময় আস্তে আস্তে মোবাইল ফোনের আবিষ্কার হয়। আমি একটা মোবাইল ফোন কিনি, বাটন সিস্টেম ফোনগুলো, আমি একটা ফোন কিনি। তা ওই সময় সবার হাতে হাতে মোবাইল, মোটামুটি মোবাইল অ্যাভেলেবেল, এবং অ্যান্ড্রয়েড ফোনগুলো বের হওয়া শুরু হয়েছে। তা আমি মোবাইল ফোন একটা নিলাম। নেওয়ার পরে আল্লাহর কি হুকুম, মানে আল্লাহ তাআলাই ভালো জানে, আমি জানি না, এটা 10 বছর পরের কথা আমি বলতেছি। হঠাৎ করে আমার নাম্বারে একদিন একটা কল আসে। তাই কল আসলে আমি কিন্তু নাম্বার চিনি না, ওইরকম বিদেশি নাম্বার। ওটা আমি রিসিভ করি। রিসিভ করার পরে আমারে বলতেছে, কে আসলাম? কণ্ঠটা জানি আমার কাছে কেমন একটু একটু পরিচিত মনে হলো। তাই আমি বললাম, জি আমি আসলাম, আপনি কি? বলে, তুমি ভালো আছো? আমি, জি আমি ভালো আছি। তা আপনি চিনলাম না, কে আপনি? পরে বলে, আমি তোমার বউ। যে আমার বউ? আমার কোন বউ? বলে, তুমি যাকে জীবনে প্রথম বিয়ে করেছিলা, তোমার জীবনটা যে অন্ধকার করে দিয়েছে, তোমার অন্ধকার শূন্য বউ জ্যোৎস্না। জ্যোৎস্না আজকে এত বছর পরে কিভাবে, কোত্থেকে, আমার নাম্বার কোথায় পাইছ? আমাকে বলে, তোমার নাম্বার আমি পাইছি। কিভাবে পাইছ? ও বলে, আমি তোমার গ্রামে গিয়েছি। তুমি গ্রামে আসছো? কবে আসছো? আর তুমি ফোন আমাকে কল দিলে, তুমি কি চোখে দেখো? বলে, মোটামুটি দেখি। মানে তারা কি তোমার অপারেশন করাইছে, চোখ ভালো করছে? আর এটা তো বিদেশি নাম্বার, তুমি কই? বলে, আমি সৌদি আরবে। যে সৌদি আরবে? সৌদি আরবে কীভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে বলে, যাই হোক, এত কথা তোমাকে বলবো না, শুধু এটাই বলবো যে তুমি খুব কষ্টে আছো। গ্রামে গিয়ে যেটা দেখলাম বা শুনলাম, যতটুকু টাইম ছিলাম ততটুকু টাইমের ভিতরে যা জানতে পারছি, তুমি খুব কষ্টে আছো। তো তোমার এই কষ্টে থাকা দেখে আমার কাছে খুব খারাপ লাগলো, অনেক খারাপ লাগলো। এবং সেই খারাপ লাগা থেকে তোমার নাম্বারটা আমি সংরক্ষণ করি এবং তোমার সাথে কথা বলি। তোমার তো দিনকাল খুব খারাপ যাচ্ছে, তুমি যদি চাও আমি তোমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারি। তুমি কী বলো? তুমি আমারে টাকা দিবা? তুমি টাকা পাইলে কই? আর তুমি আসো কই? আমার সাথে একটু দেখা করবা বউ? আমার খুব খারাপ লাগতেছে, তুমি জানো, তুমি চলে যাওয়ার পরে আমি চাঁদনিকে বিদায় করে দিয়েছো। আমাকে বলে, তা দিবেই তো। আমি জানি চাঁদনি ভালো না, কিন্তু আমি তোমার আব্বা আম্মাকে বিশ্বাস করাতে পারি নাই। তোমার আব্বা আমার এত ক্ষতি করেছে, তারপরে আমি তোমার আব্বার কবর জিয়ারত করেছি। আমি বলে, মানি? তুমি আমার আব্বার কবরে গেছি, তার মানে তুমি আমাদের গ্রামে আসছো? বলে, হ্যাঁ আসছি। তবে আমি তোমাদের গ্রামে গিয়েছি, এটা শুধুমাত্র তোমাদের গ্রামের একটা মানুষ জানে, আর কেউ জানে না। আমি তখন এক কথাই বুঝে গেলাম যে এইটা শুধুমাত্র আসিয়া জানবে, কারণ আসিয়া আমার বউ জ্যোৎস্নার খুব ভালো বান্ধব হয়েছে আমাদের পাশের গ্রামে। তাই আমি বললাম, তার মানে তুমি আসিয়ার সাথে যোগাযোগ রাখছো, তাই না? আমাকে বলে, না আমি আসিয়ার সাথে যোগাযোগ রাখি নাই। আচ্ছা যাই হোক, তোমার সাথে কথা বলে ভালো লাগলো, যদি একটু তোমার টাকা পয়সার প্রয়োজন আমাকে ব্যাঙ্ক নাম্বারটা দাও, আমি তোমার কিছু টাকা পাঠাই। আমি বললাম, বউরে টাকার দরকার নাই, তুমি যে আমাকে ফোন করছো আমি এতেই খুশি। ও বলে, আমি জানি তুমি আমার জন্য তোমার বাবা মায়ের ধন সম্পদ সব কিছু হারাইছো, আজকে তোমার কিছুই নাই, আজকে তুমি এক অসহায় জীবনযাপন করছো। আমি বললাম, বউ আমার কিছু দেওয়ার দরকার নেই, তুমি আমার জন্য দোয়া করো, কারণ তোমার দোয়া আল্লাহ কবুল করবে, আমি নিশ্চিত করে বলতে পারি তোমার দোয়া আল্লাহ কবুল করবে। পরে আমার বলে, ইনশাল্লাহ তুমি দোয়া করো। অনেকক্ষণ কথাবার্তা বললাম, কেটে দিল ফোনটা। আমি দৌড়ে আসিয়ার কাছে গেছি, পাশের গ্রামে। আসিয়া তুমি জানো আমার বউ কই আছে? আমার বউ আমারে কল দিছে। আসিয়া কিছুই বলে না। আসিয়ারও বিয়ে হয়েছে, ঘর জামাই থাকে ওই বাড়িতেই। পরে আমি বললাম, আসিয়া দেখো, তোমার মোবাইলটা আমার দাও। মোবাইলটা টানাটানি করতেছে, আমার মোবাইল দেয় না। আমি বললাম, আসিয়া তুমি মিথ্যা কথা বললো না, তুমি জানো আমার বউটা কই আছে। আমি আমার বউর উপরে অনেক অবিচার করছি, অনেক অন্যায় করছি, আমার বউকে আমি অনেক কষ্ট দিয়েছি, তোমার পায়ে ধরে আমার বউটা কই আছে বলো। আসিয়া তোমার কাছে অনুরোধ, আমার কাছে মিথ্যা বললো না।
ও আমাকে বলে, দেখেন আপনার বউ কই আছে এটা আমি জানি কেমন করে, আমার সাথে কোনো যোগাযোগ নাই। আর যে নাম্বারে কল আসছিল ওই নাম্বারে কল ব্যাক করছে, ওটাতে কল ঢুকে না, এটা সম্ভবত TNT বা অন্য কোনো নাম্বার হবে। দীর্ঘ 1 সপ্তাহ পর আমার আবারও কল দিছে, শুক্রবারে কল দিছে, আমি রিসিভ করছি। আমি কান্না করে বলতেছি যে জ্যোৎস্না, তোমার 2টা পায়ে ধরে তুমি আমার সত্যি কথা বলো, তুমি কই আসো, আমি একটাবার তোমার দেখতে চাও। বলো আমি সৌদি আরব আছি, আসবা? আমি হ্যাঁ যাবো, আমি যাবো, আমি আমার বউরে আমি একটাবার দেখবো। বলে এখন আমি তোমার বউ না, তোমার সামনে যাওয়া আমার ঠিক হবে না, তোমার সাথে কথা বলছি এটাও আমার ঠিক না, তবে তুমি যদি চাও আমি তোমার জন্য সৌদি আরবে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারি। ঠিক আছে, তুমি আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দাও, তুমি আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দাও, তাতেই হবে, আমার আর কিচ্ছু লাগবে না। আমি অন্তত যেখানে চাকরি করবো সেখান থেকে তোমাকে মাঝে মাঝে একটু দেখতে পারলে। বলে না, আমাকে তুমি মাঝে মাঝেও দেখতে পাবা না, তবে তোমার একটা ইনকাম হবে, তুমি কিছু টাকা ইনকাম করবা, এরপর তুমি দেশে গিয়ে বিয়ে শাদী করে সংসার করবা। আমি ঠিক আছে, আমি তোমার এই কথাও মানলাম, তাহলে তুমি আমাকে সৌদি আরবে নিয়ে যাও। বলে তুমি পাসপোর্ট করো। এবার আমি পাসপোর্ট করলাম, পাসপোর্ট করে আমার ডকুমেন্ট সব কিছুর জন্য পাঠাইলাম। আমার সৌদি আরবের ভিসা লাগাই দিছে, সৌদি আরবে ভিসা লাগাই দিছে, আমার ভিসা লাগছে। আমি তখন সৌদি আরবে গেছি, গেলে পরে সৌদি আরবের একটা বাড়ির মধ্যে মোটামুটি একটা রাজ পরিবারে আমি তখন গার্ডেনে চাকরি করি, গার্ডেন বয়ের চাকরি করি। সেখানে আবার ইন্ডিয়ান একজন ফোরম্যান আছে, মানে ইন্ডিয়ান ফোরম্যান, তিনি আবার সবার বেতন টেতন দেয়, তিনের কাছে আমাকে পাঠাইছে। তো এটি একটা রাজ পরিবারের মতোই, মানে আপনার শেখ পরিবার অনেক বড়। তো এটা শুনেছিলাম আমি যে শেখ ফয়সাল বলে একজন লোক আছে, ওনার বাড়ি এটা। তো সেই লোক মারা গেছে, ওই ওনার বাড়ি আছে, ওনার ওয়াইফ আছে এবং তারাই দেখাশোনা করে, এবং ওনার ওয়াইফকে আমি দেখেছি, মোটামুটি ভালোই। যাই হোক, এই পরিবারে আমি পড়ে আছি, এই পরিবারে মোটামুটি আমি থাকতেছি, কিন্তু ওই মাঝে মাঝে আমাকে ফোন দেয়, ফোন করে, আবার আমি যখন ফোন করি নাম্বারটা বন্ধ পাই। ও কল দিলে কথা বলতে পারে, কিন্তু আমার এখান থেকে কল যায় না, ও সৌদি নাম্বার থেকে কল দেয়, ওই নাম্বারে আমি আর কল দিই না। এইভাবে দীর্ঘ অনেকগুলো দিন কেটে গেল। অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে আমি কিন্তু হঠাৎ করে আপনার রাত তখন প্রায় 3টার মতো বাজে, আমি তখন যে বাসায় থাকতেছি, আমার যে বাসাটা ওই আরবির বাড়ির ভিতরেই, কোনার ভিতরে আমরা বাঙালিরা থাকতাম আর কি, ওইখানে আরও 2 জন থাকতো, আমরা একসাথেই থাকতাম। তো এইখানে আমি ঘরের সামনে দেখতেছি হঠাৎ করে একজন মহিলা, মনে হয় যেন তাহাজ্জুদ পড়তেছে বা নামাজ পড়তেছে এরকম, মানে ভিতরে রুমে আলো জ্বলে তো পর্দায় সরানো, তো বাইরে ওই একটা মানে সেটো, বডির একটা সেটো বোঝা যাচ্ছে যে নামাজ পড়তেছে। আমার আল্লাহ সাক্ষী, আমার কাছে কেন জানি মনে হলো যে এই বউটা আমার, এই মেয়েটা আমার জ্যোৎস্না, আমার বউ জ্যোৎস্না, এরকম করে ওই যে ওর সেজদা দেওয়া, আমি তো এগুলো দেখতাম কীভাবে সেজদা দিত, কীভাবে মুনাজাত করতো, এই জিনিসগুলো দেখে ওর মানে বডির সেটুরা দেখে আমার কাছে মনে হলো যে এটা আর কেউ নেই, এটা আমার বউ জ্যোৎস্না, মানে আমার কাছে মনে হলো আর কি। অনেকভাবে আমি চেষ্টা করছি যোগাযোগ করার জন্য, না কোনো কিছু পারি না। কিন্তু আমার প্রতি এই পরিবারের মানে এই শেখ পরিবারের মানুষগুলো অনেক টান ভালোবাসা, তারা আমাকে অনেক খাবার দাবার দেয়, আমাকে অনেক আদর করে, যত্ন করে, অন্য বাঙালিগুলোর মতো কিন্তু আমাকে দেখেন, আমার জন্য সব কিছু তাদের অনেক মায়া ভালোবাসা। তো একদিন আমার ফোন দিল, দেওয়ার পরে আমি বললাম, জ্যোৎস্না, আমার তো বয়স হয়ে গেছে, অর্ধেকের চেয়েও বেশি বয়স আমার, তা সৌদি আরবে আসছিলাম তোমার একটা নজর দেখার জন্য, আসলে গার্ডেনে চাকরি করে টাকা ইনকাম করার জন্য না, আসছিলাম, যদি পারি তোমাকে একটা নজর দেখবো, দেখে চলে যাব। তো তোমাকে তো আমার দেখা হলো না, আমি সৌদি আরবে আসলাম, এর মাঝে আমি আবার হজও করছি, আমি হজ করছি, ও আমার হজও করাইছি, হজ করানোর টাকাও পাঠাইছে, আমার অনেকভাবে টাকা পাঠাইতো আমার কাছে। তাই তোমার তো আমি দেখলাম না, তো ঠিক আছে আমি সৌদি আরব থেকে চলে যাই, আমি আর থাকবো না। বলে কেন থাকবে না, কেন দেশে গিয়ে কী করবা, তোমার নামে তো তোমার কোনো ভাইদের কোনো সয় সম্পত্তি নেই, মানুষের খেতে খামারে কাজ করবা, আমি মানুষের খেতে খামারেই কাজ করব, এছাড়া আর কী করবো, এছাড়া তো আমার আর কিছু করার নাই, আমি চলে যাব। তাই বলে তুমি কি চাও? আমি বললাম যে আমি শুধু আমার বউটার একটা নজর দেখতে চাও। বলে আমি তো বারবার বললাম যে আমি তোমার বউ না। তো ঠিক আছে তুমি আমার বউ না, আমি তোমার দূর থেকে একটা নজর দেখতে চাই, দূর থেকে কি আমার একটা নজর দেখার সুযোগ দিবা? আচ্ছা ঠিক আছে, তাহলে কোথায়? অমুক পার্কে একটা ঠিকানা দিল, কালকে সকালবেলা আসবা, দূর থেকে দেখবে, কিন্তু আমার কাছে আসতে পারবা না। ঠিক আছে, এইভাবে রাতটা কোনো মতে পার হবে, কখন রাত পার হবে, রাত পার হবে কখন, রাতে পার হওয়ার অপেক্ষা আছে, আল্লাহ রাতটা তাড়াতাড়ি পার করো। সকালবেলা ও ফোন দিল, হ্যাঁ অমুক জায়গায় আসো। তো ম্যানেজারও আমার এই জায়গায় গাড়ি দিল, বলো যে অমুক জায়গায় যাবো, একটা ড্রাইভার আছে, ইন্ডিয়ানের ড্রাইভার, ওই ড্রাইভার দিয়ে আমার পাঠাইছে, আমি ওই জায়গায় গার্ডেনে গেছি। যাওয়ার পরে ওর সাথে ফোনে যে বাম দিকে তাকে একটা খেজুর গাছের নিচে আমি বসে আছি, একটা বোরকা পরে বসে আছে। ও বলে আমার দেখছো? আমি বললাম তোমার মুখটা দেখবো। ও বলে না, তোমার মুখ দেখানো আমার ঠিক হবে না, আমি এখন অন্য কারো বউ।
আমি বললাম, জ্যোৎস্না তুমি যারই বউ হো, তুমি আমার জীবনের প্রথম বউ, এটা বলে আমি দৌড়ে গিয়েই তারে চাপটে মেরে ধরছি। এই ধরার পরে সে চিৎকার দিতে, এই গার্ডেনের সামনেই পুলিশ ছিল, পুলিশ এসে আমার ধরে ফেলছে। আমি শুধু মুখের বোরকাটা ধরে টান দিছি, অতটুকু এসে আমার ধরে ফেলছে, ধরে আমাকে এখান থেকেই থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে যাওয়ার পরে বিকালবেলা আমাকে ওইখান থেকে আবার কে ছুটে আনছে এটা আল্লাহ তালাই ভালো জানে, আমাকে ওইখান থেকে আবার ছুটে নিয়ে আসছে। আসার পরে ও আমারে রাত্রে আবার ফোন দিচ্ছে, ফোন দিয়ে কান্নাকাটি করতেছে, তুমি এরকম করতেছো কেন, তুমি আমার ধরে জাপটায় ধরো, তুমি কি জানো না সৌদি নারীদের গায়ে হাত দেওয়া যায় না? আমি বলি, কিসে তুমি সৌদি নারী, তুমি আমার বউ, আমি আমার বউয়ের গায়ে হাত দিছি। আমার বলে, তুমি কী চাও? আমি বলে, আমি তোমারে চাই। ও বলে, আমারে চাও? আমি বললাম, হ্যাঁ তোমারে চাই। ও বলে, তাহলে তুমি চলে যাও, আমাকে তুমি পাইবে না। আমি বলছি, ঠিক আছে হয়েছে, আমি আমার এখানকার ম্যানেজারের সাথে কথা বলে আমি সকালবেলা টিকিট কেটে আমি চলে যাবো, আমি থাকবো না এখানে। ও বলে, চলে যাবো? আমি বলে, হ্যাঁ চলে যাবো। এই বলে আমি তখন রাতটা কোনো মতো পার করতেছি, যে সকাল হবে, সূর্য উঠবে, আমি চলে যাবে দেশ থেকে, আমি চলে যাবো, এই দেশে আমি আর থাকবো না। ম্যানেজারকে বলেছি, ম্যানেজারও বলে আমাকে সকালে টিকিট কেটে দিবে বা যেমনি পারে আমাকে কালকের মধ্যে পাঠিয়ে দিবে দেশে। 3টা বাজে হঠাৎ করে আমাকে ফোন দিচ্ছে তাহাজ্জুদের সময়। ফোন দিয়ে আমাকে বলতেছে, আসলাম তুমি কি সকালে চলে যাবা? আমি বললাম, হ্যাঁ সকালে চলে যাব। ও আমাকে বলে, আমি একটা পাপ করতেছি, এই পাপটা করা আমার ঠিক না, তুমি যে দিনের বেলায় কাজ করো, আমি মাঝে মাঝে উঁকি মেরে তোমাকে দেখি। আমি বললাম, মানি তুমি কি আমার আশেপাশে কোথাও থাকো? ও বলে, তোমার আশেপাশে না, তুমি যেই বাড়িতে কাজ করো আমি ওই বাড়িরই ম্যাডাম। আমি বললাম, জ্যোৎস্না আমার মাথায় কিছুই আসতেছে না, এই বাড়ির ম্যাডাম তুমি কেমন? এটা তো হচ্ছিল শেখ ফয়সালের বাড়ি, শেখ ফয়সালের বউ আছে, এবং তুমি কে? বলে, আমিও শেখ ফয়সালের বউ। মানি তুমি কিভাবে শেখ ফয়সালের বউ হইলে, এটি কিভাবে সম্ভব? ও আমাকে বলে, হ্যাঁ আমিও শেখ ফয়সালেরই বউ। তুমি যেহেতু কালকে চলে যাবা, তুমি চলে যাও, তবে যাওয়ার আগে সত্যিগুলো জেনে যাও। বলো তুমি কি সত্যি আমাকে বলতে চাও, তুমি কি সত্যি জানো? প্রথম সত্যি আমাকে বললো, যাকে তুমি শেখ ফয়সালের বউ বলে জানতেছো সে মূলত শেখ ফয়সালের বউ না, এ হচ্ছে শেখ ফয়সালের ভাবি। তাই বললাম, মানি? বলে, শেখ ফয়সালের অরিজিনাল বউ আমি জ্যোৎস্না খাতুন। আমি তখন বললাম, কিভাবে তোমাকে শেখ ফয়সাল বিয়ে করলো? ও আমাকে বলল, তোমার বাবা মা অত্যাচার অবিচার করার পরে আমি মাজারে গিয়ে যখন কান্না করতেছিলাম, সেখানে আমার ঢাকার এক বয়স্ক মহিলার সাথে দেখা হয়। সেই মহিলাকে আমি আমার দুঃখের কথাগুলো বললে তিনি আমাকে তিনার সাথে নিতে চায়। আমি যেতে চাই না, আমি 3 দিন পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করি, তুমি যখন আসো না, শেষ পর্যন্ত দেখলাম যে তোমার বাপ মা আমাকে এখানে মেরে ফেলার প্ল্যানিং করতেছে, আমাকে মেরে ফেলবে। জীবন বাঁচান পরশ, তাই জীবন বাঁচানোর জন্য আমি তোমার বাবা মায়ের কাছে আমার অ্যাড্রেস, আমি ঢাকায় যেখানে আছি সেই বাসার অ্যাড্রেস তোমাকে দিয়ে তারপরে আমি চলে আসছি। আমি আসার পরে দীর্ঘ বছর কেটে গেল, তুমি আমার কোনো খবর নেও নাই। এক পর্যায়ে আমি ঢাকা থেকে ওনাদের বাসায় থাকতাম, আমরা খাওয়াইতে পারাইতে এক সময় ওই ঢাকায় যে মহিলা আসছে সে মহিলা হজে যাবে, আমাকে বললাম আমি হজে যাব। আমি তখন বললাম, তাইলে আপনি আমার হজে নিয়ে যান। তো উনি বললো, তোমাকে আমি যে হজে নিয়ে যাব, কিন্তু কিভাবে, তুমি তো আমার কেউ না। পরে আমি বললাম, আপনি যেমনে পারে নিয়ে যান। পরে তিনি আমাকে ওনার মেয়ে বানালো, ওনার মেয়ে বানিয়ে তিনা এবং তিনার বয়স্ক স্বামী আমাকে তাদের সন্তান বানালো, তাদের সন্তান বানিয়ে আমাকে তখন তারা হজে নিয়ে গেল। আমি তাদের সাথে হজ করতে গেলাম। আমি অন্ধ ছিলাম। হজ করতে যাওয়ার পরে আমি সেখানে হজের মধ্যে হারিয়ে যাই, এবং হারিয়ে গেলে পরে একটা পর্যায়ে আমি সেখানে একটা খারাপ লোকের হাতে পড়ি, যার নাম হচ্ছে শেখ ফয়সাল। তা আমি বোরকা পরি, যে বাঙালি মানুষ, আমার বুকে বোরকার মুখোশ টুকুশ খুলে যায়, এবং এই শেখ ফয়সাল যেভাবেই পারছে, আমি ডিটেলসে বলতে জানি, শুধু এতটুকুই বলতে চাই, তিনি আমাকে ওখান থেকে নিয়ে আসছে। আনার পরে তিনি আমাকে ওনার রুমে আসে, আমি তো কোনো ভাষা জানি না, কোনো কিছুই জানি না। আমাকে রুমে আনার পর আমি ওনাকে বলছি আমি নামাজ পড়বো, একটা নামাজ পড়বো। তখন আজানের শব্দ শোনা যাচ্ছিল, জোহরের আজান দিচ্ছিল, শব্দটা পেলাম, আমি তখন নামাজ পড়বো। তো উনি আমার হাসতেছে, আমি যে নামাজ পড়বো, ওই নামাজ জিনিসটা উনি বুঝে না। পরে আমি ইশারাতে ওনার এরকম করে বুঝাইলাম, পরে তিনি আমাকে নামাজের বিছানা দিলে, আমি নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে আমার ভিতরে কী হলো আমি জানি না, আমি নামাজ পড়ার পরে নামাজের বিছানায় বসে বসে কান্নাকাটি করতেছি, প্রচুর কাঁদতেছি। একবার যে লোকটার বাসরটা আমি বুঝি না, সে কোত্থেকে একটা মহিলাকে আনলো, একটা মহিলা আমার সাথে কথাবার্তা বললো। আমি ওই মহিলাকে বললাম যে এই ঘটনা, আমি এইভাবে এখানে আসছি। পরে মহিলা চলে গেছে। মহিলা চলে যাওয়ার পরে ওই রাতেই, ওই দিন বিকালবেলায় শেখ ফয়সাল আমার সাথে শারীরিক সম্পর্ক করে, এবং বিয়ে ব্যতীত। তো করলে পরে আমার তখন খুবই খারাপ লাগে, আসলে আমি বাধ্য ছিলাম, আমার কিছু করার ছিল না।
তারপরও আমি বাংলায় বোঝাচ্ছিলাম আমি চলে যাব, এবং উনি আমাকে ওখানে আটকায় রাখার পরে কী কী ঝামেলা ওনার হয় বা কী হয় আমি জানি না। আমি ওই বাসায় থাকি, অনেক মানুষ আসে যায় কথাবার্তা বলে, কিন্তু কেউ আমার গায়ে হাত দেয় না, কারোর সাথে আমার কিছু না। ওই 2 দিন পরে তিনি আমাকে বিয়ে করে। কীভাবে বিয়ে করে, আরও বাঙালি মানুষজন ছিল, এবং সেখানে আমার যে বাবা মা আমাকে যারা ওই দেশে নিয়ে গেছিলো তারা সহ ছিল, ওনার সহ থেকে শেখ ফয়সাল আমাকে বিয়ে করে। সৌদিরা তো বিয়ে করতে ওভাবে পারে না, তারপরে বিয়ে করে আমাকে তিনি লেবার কাট করে দেয় তার বাসার। ওইভাবে তিনি বিয়ে করে তার বাসায় আমাকে রাখে। মানে সরকার জানা ছাড়া যেভাবে অবৈধ বিয়েগুলো হয়, অবৈধ বিয়ে বলতে আপনার বৈধে, কিন্তু গভর্নমেন্টের অনুমতি ছাড়া হুজুর ডেকে কলমা পরে কাবিন পরে যেভাবে সুন্দর করে ওভাবে একটা দেনমোহ ধার্য করে আমাকে উনি বিয়ে করে। তো বিয়ে হওয়ার পরে আমি ওনার সাথেই থেকেছি, এবং একটা পর্যায়ে তিনি আমাকে লন্ডন নিয়ে যায়, এবং সেখানে তিনি আমার অপারেশনের ব্যবস্থা করে। সেখানে আমার আই অপারেশন হয়। 2টার মধ্যে আমার একটা চোখ ঠিক হয় না, আরেকটা চোখ ঠিক হয়, আরেকটা চোখ আমি দেখতে পাই। তো চোখটা ঠিক হওয়ার পরে তিনি আমাকে নিয়ে সংসার করবে, এবং আমি ওনার সম্বন্ধে যতটুকু জানতে পারলাম, এই শেখ ফয়সাল খুবই খারাপ প্রকৃতির একজন মানুষ ছিল। তিনিও ছিল লন্ডনেই, উনি পড়াশোনাও করেছে লন্ডনে, সেখানেই ছিল, এবং সেখানে তিনি বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত ছিল। অবৈধ মেয়ে নিয়ে থাকতো, খারাপ কাজ করতো, এবং একটা পর্যায়ে তিনি নাকি স্বপ্নে দেখেছে, আমার সাথে যেদিন তার শারীরিক সম্পর্ক হলো সেদিনই তিনি স্বপ্নে দেখেছে যে আমি নাকি নিষ্পাপ। কেউ একজন তাকে এসে বলেছে স্বপ্নের মধ্যে আমি নিষ্পাপ, আমাকে যদি তিনি বিয়ে করে তাহলে তিনি জীবনে যত পাপ করেছে সব পাপ নাকি আল্লাহ মোচন করবে। তো এক পর্যায়ে তিনি আমাকে বিয়েও করে। উনি অনেক বয়স্ক ছিল, অনেকটাই বয়স ছিল। সৌদি তো বয়স হইলেও আসলে বয়স বোঝা যাইত না। যাই হোক, আমাকে বিয়ে করার পরে আমি ওনার সাথেই ছিলাম। দীর্ঘ 6 বছর আমাদের সংসার জীবন হয়, এবং 6 বছরে আমার একটা কন্যা সন্তানও হয়। আমার কন্যা সন্তানটাও মাশাআল্লাহ হয়। আমার আরেকটা পুত্র সন্তান হয়, আমার পেটে নষ্ট হয়ে যায়, কিন্তু কন্যা সন্তানটাকে আমি দুনিয়াতে আনতে পারি। আমার কন্যা সন্তানটা হয়। হওয়ার পরেই আমার 8 বছরের সংসার জীবন ইনি হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা যায়। শেখ ফয়সাল তিনি এর আগে আর কোনো বিয়ে করেন নাই, তবে তিনি অনেক ভাই বোন আছে। তো তিনি বাড়িটাতে যাতে আমি থাকতে পারি সেভাবে সরকারিভাবে কাগজপত্র করে আমাকে বাড়িটা দেওয়া যায়, এবং তিনার কিছু ব্যবসা বাণিজ্য ছিল, সেগুলো থেকে আমি টাকা পয়সা পাই, সরকারিভাবে আমি কিছু টাকা পাই। একসময় আমার স্বামী মারা যাওয়ার পর আমার খুব কষ্ট হচ্ছিল। আমি বাংলাদেশেও যাই, তবে গোপনে বোরকা পরে খুব গোপনে আসিয়ার সাথে যোগাযোগ করে যাই, আসিয়াদের বাড়িতে থাকি। আসিয়া আমার সব কিছু দেখায়, তোমার কথাও বলে, আমি সেখান থেকে তোমার নাম্বারটা জোগাড় করে আমি আবার চলে আসি, এসে তোমার সাথে যোগাযোগ করে এই জায়গায় আনি। তো তুমি যেহেতু আসছো, থাকছো, সকালে চলে যাবা, যতটুকু তোমার সাথে আমার দেখা হয়েছে অতটুকুই হয়েছে, তুমি চলে যাও। তো ঠিক আছে। সকালে আমার এই টিকিটটা ধরাই দিল। টিকিটটা ধরাই দেওয়ার পরে চলে যেতে হবে। আমি এয়ারপোর্ট গিয়ে আমার পাসপোর্ট টিকিট 2টাই ছিঁড়ে ফেলছি। ইন্ডিয়ান ম্যানেজার আমার পর গরমে গেছে। ম্যানেজার কিন্তু জানতো বিষয়গুলো, আমার বউর বিষয়গুলোও জানতো। ওই ম্যানেজারটা খুব ভালো ছিল, তিনিও মুসলমান ছিল, কেরালা ছিল ওনার বাড়ি। পাসপোর্ট ছিঁড়ে ফেলার পর উনি হাসতে শুনি বলে, তুই যাবি না? আরবিতে বলে। আমি বললাম যে না, আনা মাহফিরও। পরে আমাকে সে আবার বাড়িতে নিয়ে আসছে। জাস্ট আমাকে ফোন দিয়ে বলে, কী ব্যাপার, তুমি যাইবা না? আমি বললাম না, আমার বউ যেখানে আছে আমি সেখানেই থাকবো। আমার বলে, দেখো আমি তো তোমার বউ না, আমি তোমাকে ডিভোর্স করছি, করে আমি আরেকজনকে বিয়ে করছি। আমি বলি, সে তো মারা গেছে, তখন আবার আমাকে বিয়ে করো। বলে, তুমি আমাকে বিয়ে করবো? আমি বললাম করবো। বলে, কিসের জন্য? বাড়ির জন্য? আমি বললাম না। তো বলে, তোমার বাবা তো আমাকে বিয়ে করাইছিল আমার বাপের সম্পদের জন্য, তোমার টার্গেট কি? আমি বললাম, আমার টার্গেট জ্যোৎস্না, যে জ্যোৎস্নার আলোতে আমার জীবন আলোকিত হয়েছিল, মাদক দ্রব্য থেকে আমি ফিরে আসছিলাম, আমি সেই জ্যোৎস্নার সাথে সংসার করতে চাই। আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে জ্যোৎস্না রাজি হয়। বাংলাদেশের একজন মুফতির সাথে কথাবার্তা বলে খুব সুন্দর করে আনুষঙ্গিক কাজ শেষ করে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই। জ্যোৎস্নার আগের একটা মেয়ে এবং আমার এখন 2টা ছেলে 2টা মেয়ে সহ টোটাল আমার 5টা সন্তান নিয়ে আমি আর জ্যোৎস্না সৌদির মাটিতে বেশ ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে এতটা সুখে রাখবে আমি কখনো চিন্তাও করতে পারি নাই। আপন ভাই, আমার বউ আর আমি আপনার গল্পগুলো শুনি ভালো লাগে। আমি আপনাকে গল্পটা লিখে পাঠালাম। সামনে হজ আছে, আপনি যদি হজ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমাদের বাসায় আসেন, আমি আপনাকে হজ করাবো। আমার খুব ইচ্ছা যদি আপনি আসেন। আর আপনি আপনার মায়ের কথা বলেছেন, আপনার সাথে আপনার মাকেও যদি আপনি নিয়ে আসেন আমি খুব খুশি হব। আপন ভাই ভালো থাকবেন, এটা আমাদের নাম্বার, যদি পারেন আমার সাথে যোগাযোগ করেন। আমার বউ কোনো পরপুরুষের সাথে কথা বলে না, তো সেই হিসাবে যদি আপনি আমার সাথে কথা বলতে চান কথা বলতে পারেন, আমি আপনার সাথে যে কোনো সময় যোগাযোগ করব। আমি সৌদি অমুক জায়গায় থাকি,
এ হলো আমার বাসার ঠিকানা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজ বেশ কয়েক বছর একটা দুঃখ বলে যাই। দুঃখটা হচ্ছে এটা, আসলাম ভাই আমাকে যে গল্পটা লিখে পাঠিয়েছে, এই গল্পটা আমি ঈদের আগে পড়তে পারি নাই, এবং তিনি আজ থেকে অনেক মাস আগে আমাকে গল্পটা পাঠিয়েছে। তো তখন কোরবানির ঈদের আগ ছিল আর কি, হজের সময় ছিল। তো তখন আসলে ওনার গল্পটা আমার পড়া হয়নি, আমি গল্পটা পড়েছি গতকালকে রাতের বেলায়। তার মানে যোগাযোগটা ওনার সাথে আমার হয়নি, বা যদি হতো তাহলে সত্যি আমি আমার মাকে নিয়ে ওনার দাওয়াতে আমি সৌদি আরবে যেতাম এবং হজ করতাম সত্যিকার অর্থে। যেটা আই এম সরি যে ইনশাল্লাহ নেক্সট বছরে আমি যাব হজের উদ্দেশ্যে, আল্লাহ যদি কবুল করে আমার মাকে নিয়েই। এটা আমার নিয়ত আছে, আমি নিয়ত করলাম আল্লাহ তাআলা যদি আমাকে কবুল করে। বাট অনেক বছর পরে আমার কাছে মনে হলো যে একটা গল্প পড়ে মনটা ভরে গেল। থ্যাংক ইউ আসলাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে গল্পটা বলার জন্য। এবং আপনার জীবনের শেষ পর্যন্ত যেটা ঘটেছে সেটা থেকে একটা কথাই বলবো, শেষ ভালো যার সব ভালো তার। দ্যাটস ওয়ে আপনি ভালো, এবং ভালো হিসেবে আল্লাহ আপনাকে কবুল করে পরপারেও আপনাদেরকে একইভাবে জান্নাতে রাখুক জীবনের পর জীবন, বছরের পর বছর, সেই শুভকামনায় আমি আপন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বন্ধুগণ, দেখা হবে আপনাদের সাথে আমার অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।